আপনি সাকিউবাসের নাম শুনেছেন? অদম্য মাথা নাড়লেন। না, শুনিনি। সেটা আবার কি? ইনকিউবাস? তাও শোনেননি? না। অদম্যর বিরক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। কি বলছেন ম্যাডাম? সাকিউবাস? এরা থাকে কোথায়? মানে এরা বেছে বেছে অদম্যকে ধরলো কেন? এরা নয়, এ এক বচন। গপ্প ভাইবস অডিও ড্রামা, গপ্পে জাগুক অনুভব। শীতের মধ্যরাত, বাড়ির পাশের গাছগুলোর পাতার ভাঁজে ভাঁজে নিকষ ঠান্ডা অন্ধকার জমাট বেঁধে রয়েছে। ঘড়ির কাঁটার টিকটিক শব্দে এগিয়ে চলা ছাড়া বিশ্ব চরাচরে যেন আর কোনো স্পন্দন নেই। জানলার কাচের মধ্য দিয়ে দূরের ল্যাম্পপোস্টের ধূসর আলো এসে পড়েছে ঘরের মধ্যে, সৃষ্টি করেছে কেমন এক মায়াবী পরিবেশের। এই রকম পরিবেশে প্রচণ্ড ঠান্ডায় লেপের মধ্যে ঘুমিয়ে থাকলে সেই সুখানুভূতির জাল ছিন্ন করে কারোরই সহজে ঘুম ভাঙে না। পাতলা হতে হতেও ঘুম আবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শরীরটাকে, যদি না যথেষ্ট পরিমাণ তাকে উৎপীড়ন করা হয়। অদম্য পালেরও সেটাই হচ্ছিল। অনেকক্ষণ ধরে একটা অস্বস্তি হচ্ছিল। অবাঞ্ছিত কোনো স্পর্শে তার ঘুমের ব্যাঘাত ঘটছিল। নিদ্রাচ্ছন্ন অবস্থাতেও তিনি বারবার সেই অস্বস্তিটাকে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছিলেন। সামান্য উসখুস করে পাশ ফিরে আবার জড়িয়ে ধরছিলেন লেপের তলায় তার একমাত্র সঙ্গী পাশ বালিশটিকে। কিন্তু বেশ কয়েকবার এমন হওয়ার পর তার ঘুমটা সত্যিই পুরোপুরি ভেঙে গেল। তিনি জেগে উঠলেন, আর জেগে ওঠার সঙ্গে সঙ্গে বেশ আশ্চর্য হয়ে আবিষ্কার করলেন লেপের তলায় তিনি যেন একা নন। পরিষ্কার অনুভব করতে পারলেন তার রাত পোশাকের মধ্যে কিলবিল করছে একজোড়া নরম হাত। বেপরোয়া পর্যটকের মতো সে হাত দুটো বিচরণ করে চলেছে তার শরীরের যত্রতত্র। নির্দ্বিধায় স্পর্শ করছে তার বুক, পেট, নাভিমূল। আগ্রাসী নাবিকের মতো ক্রমশ যাত্রা করছে নিচের দিকে। গাঢ় ঘুম অসময়ে ভাঙলে কয়েক মুহূর্তের জন্য কেমন ঘোরের মধ্যে থাকে সবাই। বাস্তবে ফিরে আসতে সময় লাগে খানিকক্ষণ। অদম্য পালেরও সেটাই হচ্ছিল। ঘুম ভেঙে তিনি চুপচাপ শুয়েছিলেন। সাত পাঁচ না ভেবে চোখ বুজে উপভোগ করছিলেন লেপের তলার সেই উষ্ণ আদর। বহুদিন পর তার মধ্য ৩০-এর উপসী শরীর যেন জেগে উঠছিল। নরম হাত দুটোর সঙ্গে একজোড়া নরম ঠোঁটেরও স্পর্শ পাচ্ছিলেন এবার তিনি। ঠোঁট দুটো তার বুকে পাগলের মতো ঘষে চলেছিল পাপড়ি দুটো। বুক থেকে ধীরে ধীরে সর্পিল গতিতে উঠে আসছিল তার গলা বেয়ে। ঘাড়ের কাছে কর্ণমূলের সামান্য নিচে ক্রমাগত ঘর্ষণে অদম্য পাল প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ছিলেন। সুখানুভূতিতে একসময় নিজের অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো আহ, আর তার আরাম শীতকারেই বোধ হয় ঠোঁট দুটো আরো উৎসাহিত হয়ে পড়ল। সোজা এসে সে দুটো চেপে বসলো তার ঠোঁটের উপর, শুষে নিতে থাকলো অশ্লেষে। কি মাদকতাময় একটা সুগন্ধ! প্রচণ্ড কর্ষণে নিজের ঠোঁট দুটো যেন ক্রমশই শুষ্ক হয়ে উঠছিল। তবু অদম্য চাইছিলেন এই অসম্ভব স্বর্গীয় মুহূর্ত যেন দীর্ঘস্থায়ী হয়। ভেজা চুমুতে সুখ সাগরে ভাসতে ভাসতে অদম্য কিছুক্ষণ পর চোখ খুললেন, আর তখনই তার চটকাটা পুরোপুরি কেটে গেল। তার মনে পড়ে গেল ঘরে দ্বিতীয় ব্যক্তি কেউ নেই, থাকা সম্ভবও নয়। তার এই ১৩ তলার ফ্ল্যাটে তিনি একাই থাকেন। মনে হওয়া মাত্র তিনি বিস্ফারিত চোখে উঠে বসতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না।
ভেজা ঠোঁট আর দুটো হাত তখন তার শরীরের নিয়ন্ত্রণ পুরোপুরি দখল করে নিয়েছে। ঘরের মিশমিশে কালো অন্ধকারেও যেটুকু আবছা আলো বাইরে থেকে এসে পড়ছিল, সেই আলোয় শিহরিত অদম্য টান মেরে লেপটা সরিয়ে দিলেন গা থেকে। দেখলেন লেপের তলায় কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছেন না তিনি। অথচ তিনি এখনো স্পষ্ট অনুভব করতে পারছেন এক নারী শরীর তাকে নিয়ে রতিক্রিয়ায় মগ্ন। পরিষ্কার বুঝতে পারছেন একজোড়া যৌবনপুষ্ট নরম মাংসপিণ্ড নিষ্পেষিত হচ্ছে তার রোমশ বুকে। কিন্তু না, তিনি আর উপভোগ করতে পারছেন না। ইন্দ্রিয় সুখও লুপ্ত, বরং ভয়ে অবিশ্বাসে তার শরীরের রোমকূপগুলো এখন খাড়া হয়ে উঠছে। তিনি প্রাণপণে চেষ্টা করছেন অদৃশ্য সেই শয্যাসঙ্গিনীর হাত থেকে রেহাই পেতে, কিন্তু পারছেন না। আতঙ্কে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই ঠান্ডাতেও কুলকুল করে ঘামছেন অদম্য। প্রবল আন্দোলনের মাঝে কাঁপতে কাঁপতে তিনি জ্ঞান হারালেন। শিয়ালদা স্টেশনের বাইরে উড়ালপুলকে বাহাত রেখে কয়েক মিনিট এগোলে ডান দিকে যে সরকারি নার্সিংহোমটা পড়ে তার নাম সঞ্জীবনী। সেটা যেমনই ঘুপচি তেমনি টিমটিমে আলোয় ম্রিয়মান। রিসিপশনে বসে থাকেন একজন 40 ঊর্ধ্ব পৃথুলা মহিলা। শরীরের মেয়েদের সঙ্গে সমানুপাতে বর্ধমান তার মেজাজ। তার খিটখিটে স্বভাবের দায়সারা উত্তরে হাতে গোনা যে কয়টা রোগী আসে তারাও মানে মানে কেটে পড়ে। রিসিপশনের হলদে নিবু নিবু আলোয় তেলচিটে অপরিচ্ছন্ন সোফাগুলো ফাঁকাই পড়ে থাকে। বোঝাই যায় প্রায় কয়েক দশক আগে খোলা এই সঞ্জীবনী এখন আউটডেটেড। ব্যতিক্রম শুধু মাসের প্রথম শনিবার। এই একটা দিন সঞ্জীবনী নার্সিংহোমের সামনে ভিড় যেন উপচে পড়ে। রিসেপশনের দুটো সোফায় রীতিমতো প্রতিযোগিতা চলে জায়গা পাওয়ার। অগুন্তি মানুষ দাঁড়িয়ে থাকে অপেক্ষায়। দেশের প্রথম সারির মনোবিদ ডক্টর সাম্য চট্টরাজ মাসের এই একটা দিন বসেন এখানে। ডক্টর সাম্য চট্টরাজ এখন কর্মসূত্রে থাকেন মুম্বাইতে। সেখানে তার প্রবল নামডাক। শোনা যায় বলিউডের নামি দামি সব অভিনেতা তার নিয়মিত পেশেন্ট। দেশের প্রতিটি শহরের সমস্ত অভিজাত হাসপাতাল মুখিয়ে থাকে তার একটি চেম্বার পাওয়ার জন্য। সেখানে এত কিছুর পরে তিনি কলকাতায় রোগী দেখতে আসার জন্য এমন মুমূর্ষ একটি হাসপাতালকে কেন বেছেছেন তা বড়ই আশ্চর্যের বিষয়। ডক্টর চট্টরাজ মাসে এই একটি দিনই দুপুরের ফ্লাইটে কলকাতা আসেন। বিকেল থেকে রাত পর্যন্ত সঞ্জীবনীতে রোগী দেখেন। তারপর এখান থেকে সোজা চলে যান বিমানবন্দর। কলকাতার বহু হাসপাতালের বারংবার অনুরোধে ও প্রলোভনেও তিনি অন্য কোথাও বসেন না। আজও মাসের প্রথম শনিবার সন্ধ্যে থেকে সেই বিপুল ভিড়ের চাপ অনভ্যস্ত হাতে সামলে রিসিপশনিস্ট ভদ্রমহিলা বেশ বিধ্বস্ত। তার চোখে মুখেই তা প্রতীয়মান। এখন রাত প্রায় 9:30। রিসেপশন প্রায় ফাঁকা। তাই শেষ রোগীর যখন ডাক এলো, ভদ্রমহিলা ক্লান্ত কর্কশ সুরে বেজার মুখে বললেন, আপনি 51 নম্বর তো, যান ভেতরে যান। বাইরে রিসেপশনিস্ট ক্লান্ত হলেও ভেতরে ডাক্তারবাবু একই রকম সতেজ রিজু হয়ে বসে আছেন টেবিলের সামনে। অদূরে তার ছোকরা সেক্রেটারি কলম বাগিয়ে অপেক্ষা করছে নতুন কেসের ডিটেল লেখার জন্য। সামনে এসে বসা দুই ভদ্রলোককে এক ঝলক মেপে নিলেন ডক্টর সাম্য চট্টরাজ। তারপর স্মিত মুখে বললেন, আপনাদের মধ্যে কোনজন অদম্য পাল? আমি। চশমা পরা ভদ্রলোকটি গলা খাকারি দিয়ে বললেন। তার পরনে দামি স্যুট, চেহারা সামান্য ভারীর দিকে, উচ্চতা মাঝারি। নমস্কার। সাম্য চট্টরাজ তাকালেন দ্বিতীয় ভদ্রলোকের দিকে। আর আপনি? আমি ওর বন্ধু ধীমান চক্রবর্তী। ডক্টর সাম্য চট্টরাজের কাজের ভঙ্গিমা হলো প্রথমেই তিনি সরাসরি রোগীর সমস্যায় চলে যান না। এ তো আর পেটের অসুখ নয় বা জ্বর সর্দি নয় যে
কি অসুবিধা বললেই রোগী হরহর করে বলতে শুরু করবে। মানুষের মনের ভেতর ঢুকতে গেলে আগে তার সঙ্গে সহজ হতে হবে, তার সংকোচ কাটাতে হবে। তাহলে রোগী নিজে থেকেই সমস্যাটা ডাক্তারের কাছে মেলে ধরতে কুণ্ঠাবোধ করবে না। এক্ষেত্রেও তাই হলো। টুকটাক কথোপকথনের মধ্যে দিয়ে ডক্টর চট্টরাজ জানতে পারলেন এরা দুই বন্ধু। তার রোগী ডক্টর অদম্য পাল কেন্দ্রীয় সরকারি গবেষণা সংস্থায় কর্মরত এক জৈব রসায়নবিদ, থাকেন কলকাতাতেই। তার বাল্যবন্ধু ধীমান চক্রবর্তী শিক্ষক, পড়ান শহরতলির এক স্কুলে। ধীমানই বেশি কথা বলছিল, অদম্য মিতবাক, টুকটাক হু হা করছেন শুধু। চশমার লেন্সের মধ্য দিয়ে তার কালো উজ্জ্বল চোখ দুটো শুধু গভীরভাবে পর্যবেক্ষণ করছিল আশপাশ। ধীমান কথা বলতে বলতে বেশ গর্বিত মুখে বন্ধুর দিকে তাকালেন। আপনি ওর নাম শুনেছেন কিনা জানি না ডাক্তারবাবু, তবে অদম্য এই মুহূর্তে দেশের সবচেয়ে প্রতিভাবান বিজ্ঞানীদের মধ্যে একজন। কয়েক বছর আগে ওর এক আবিষ্কারে সারা দেশ জুড়ে খুব হইচই পড়ে গিয়েছিল। আপনি হয়তো কাগজে পড়ে থাকবেন। ও এক ধরনের মাশরুম ব্রিড করেছে যা খুব দ্রুত প্লাস্টিক খেয়ে ফেলতে পারে। বুঝতেই পারছেন পৃথিবী এখন যেভাবে প্লাস্টিকে ছেয়ে যাচ্ছে, দূষণমাত্রা ছাড়াচ্ছে, তাতে ওর আবিষ্কার কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্লাস্টিক খেয়ে ফেলতে পারে? শুনে রীতিমতো অবাক হলেন ডক্টর চট্টরাজ। হ্যাঁ, অদম্যর আবিষ্কার করা ওই ফাঙ্গাসটার নাম পেস্টাওলোটিস অপসিস মাইক্রোস্পোরা। ওই হাইব্রিড ফাঙ্গাস পলিইউরিথিন খায়। আপনি নিশ্চয়ই জানেন ডাক্তারবাবু, প্লাস্টিক স্বাভাবিকভাবে পচে প্রকৃতিতে ডিকম্পোজ হতে অনেক সময় লাগে। আমরা যে সাধারণ পলিব্যাগ ব্যবহার করি সেটা ডিকম্পোজ হতে সময় নেয় মোটামুটি 1000 বছর, প্লাস্টিক বোতল প্রায় 500 বছর। এই জন্য গোটা পৃথিবীতে প্লাস্টিক বর্জ্য কমানোর জন্য অনেক গবেষণা চলছে। অদম্যর এই আবিষ্কারে তাই রাতারাতি খুব সাড়া পড়ে যায়। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ওকে তারপর অনেক সম্মাননাও দেওয়া হয়। আমি ছাপোষা মানুষ, বিয়ে থা করিনি, একটা স্কুলে ইংরেজি পড়াই, এমন বিখ্যাত বন্ধু পাওয়াই আমার কাছে গর্বের। বাহ, অসাধারণ। ডক্টর চট্টরাজ স্মিত মুখে তাকালেন ডক্টর অদম্য পালের দিকে। আপনি নিশ্চয়ই এটার পেটেন্ট নিয়েছেন? এবারেও কথা বললেন ধীমান। হ্যাঁ ডাক্তারবাবু, নানা আইনি জটিলতায় একটু দেরি হচ্ছিল, এখন সেসব মিটে গিয়েছে। আমেরিকার এক নামী কোম্পানি ওর থেকে পেটেন্ট কিনে নিচ্ছে। খুব শিগগিরই তারা কমার্শিয়ালি ওই মাশরুম বাজারে ছাড়বে। খুব ভালো। কথা বলতে বলতে কোন সময় কিভাবে সমস্যার মধ্যে ঢুকে পড়তে হয় সেই বিদ্যা ডক্টর চট্টরাজের খুব ভালোভাবে আয়ত্ত। বললেন, অদম্যবাবু, আপনার তাহলে এখন কোথায় অসুবিধা? নিজের সম্পর্কে অনেকক্ষণ ধরে প্রশংসা ভাষণ শুনতে শুনতে অদম্য পালের মুখ চোখ বেশ আলোকিত হয়ে উঠেছিল, কিন্তু আচমকা ডাক্তারের এই প্রশ্নে তা অদৃশ্য হয়ে গেল। কিভাবে শুরু করবেন বুঝতে না পেরে তিনি এক ঝলক তাকালেন ধীমানের দিকে। মানে ডাক্তারবাবু। ধীমানের জোরালো কণ্ঠস্বর আচমকাই খাদে নেমে এলো। তিনি এক পলকের জন্য তাকিয়ে নিলেন ডাক্তারের সেক্রেটারির দিকে, তারপর ইতস্তত করে বললেন, কয়েকদিন ধরে অদম্যর একটা অদ্ভুত সমস্যা হচ্ছে। সেটাই তো জানতে চাইছি, কি সমস্যা? অদম্য ইঙ্গিতে ধীমানকে বললেন, তুই বল। ধীমান একটু কেশে বললেন, আসলে ইদানিং ও রাতে বিছানায় শুলেই একটু পরে ওর ঘুম ভেঙে যাচ্ছে। ও অনুভব করছে কোনো মেয়ে যেন ওর শরীরে ঘষাঘষি, মানে বুঝতেই তো পারছেন কি বলতে চাইছি। ও কাউকে দেখতে পাচ্ছে না, এদিকে সব কিছু হয়ে যাচ্ছে। ডাক্তারের সেক্রেটারির মুখে ধীমানের কথা বলার ধরন, বিশেষত সব কিছু হয়ে যাচ্ছে শুনে একটা চাপা হাসি ফুটে উঠল। সেটা অদম্য পালের চোখ এড়াল না। লজ্জায় তিনি নতনেত্র হলেন। ডক্টর চট্টরাজ প্রশ্ন করলেন, আপনি কি বিবাহিত? তারপর সঙ্গে জুড়লেন, বন্ধু নয়, আপনি নিজে উত্তর দিন ডক্টর পাল। অদম্য কেমন যেন থতমত খেয়ে গেলেন। তারপর বললেন, হ্যাঁ, কিন্তু বউ এখানে থাকে না, ছেলেকে নিয়ে তার বাপের বাড়িতে থাকে।
বীরভূমের এক গ্রামে। কেন? আমি অর্ধেক দিন কলকাতায় থাকি না, প্রায়ই এ শহর ও শহরে কনফারেন্স থাকে। বিদেশেও যেতে হয়। ও গ্রামের মেয়ে, একা একা এখানে থাকতে ঠিক ভরসা পায় না, তাই ওখানেই থাকে। তবে 2-1 মাস অন্তরই আসে, আমিও যাই। আপনি নিশ্চয়ই আমার কাছে সুরাহা পেতে এসেছেন। আর ঠিক কি হয় আসলে, কোনো রকমের লজ্জা বা সংকোচ না করে আমাকে বলুন। একটুও কিছু গোপন করলে আমি ঠিকমতো ডায়াগনোসিস করতে পারবো না। অদম্য পাল একটু ঢোক গিললেন, তারপর বন্ধুর দিকে তাকালেন একবার। ধীমান ইঙ্গিতে উৎসাহ দিতে কিছুটা থেমে কিছুটা কেশে পুরো অভিজ্ঞতাটা বর্ণনা করলেন। বলতে বলতে তার মুখ লাল হয়ে উঠছিল, সম্ভবত আতঙ্কে। ভরাট কণ্ঠস্বর নিজে থেকেই বসে গিয়ে কেমন ফ্যাঁস ফ্যাঁসে শোনাচ্ছিল। সেক্রেটারি ছেলেটি ঝড়ের গতিতে নোট নিচ্ছিল। ডক্টর চট্টরাজ মন দিয়ে শুনছিলেন। শুনতে শুনতে তার ভ্রু দুটো ক্রমশই কুঁচকে যাচ্ছিল। অদম্য থামতেই তিনি বলে উঠলেন, আপনার এই সমস্যাটা কবে থেকে হচ্ছে? তা ধরুন 3 সপ্তাহ হলো। ভেবে বললেন অদম্য। প্রথম যেদিন হলো সেদিন সন্ধেবেলাতেই দিল্লি থেকে ফিরেছিলাম, তারপর প্রায় 6-7টা রাতে। শুধু কলকাতায় থাকলেই হয়েছে নাকি বাইরেও? বাইরেও, দ্রুত বললেন অদম্য। গত পরশু একদিনের জন্য হায়দ্রাবাদ গিয়েছিলাম, সেখানেও একই ব্যাপার। খুব গোপনীয় কোনো সমস্যা হলে রোগী তা প্রথমে ডাক্তারবাবুর সামনে মেলে ধরতে লজ্জা পায়, কিন্তু একবার তা প্রকাশিত হয়ে পড়লে সে অনেক বেশি সহজ হয়ে ওঠে। তখন সে আর নিজের যন্ত্রণার কথা বলতে দ্বিধাবোধ করে না, অসংকোচে সবকিছু উন্মুক্ত করে তুলে ধরে ডাক্তারের সামনে। অদম্য পালেরও সেটাই হলো। তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, আমি একজন সায়েন্টিস্ট ডাক্তারবাবু, অলৌকিক ভূত প্রেত এসবে বিশ্বাস করা আমার সাজে না, কিন্তু কি করব বলুন, চোখের সামনে রোজ যা ঘটছে, আমি মরে বেঁচে আছি। যখন ওসব কাজ করে আমি ভয়ে চিৎকার করে উঠি, ঠেলে সরিয়ে দিতে চাই, কিন্তু বললে বিশ্বাস করবেন না, তখন তার উত্তেজনা আরো চরমে পৌঁছায়। আমার শরীরটাকে নিয়ে সে ময়দার তালের মতো নোংরামি করতে থাকে। এ এমন এক লজ্জাজনক বিষয়, লোকে শুনলে হাসবে, অপবাদ দেবে, তাই কাউকে বলতেও পারছি না। নেহাত ধীমান আমার অনেক ছোটবেলার বন্ধু, তাই আপনি আমার বাঁচান ডাক্তারবাবু। আমি কাজ পাগল লোক, নিজের কাজ নিয়ে থাকতে ভালোবাসি। এইসব বিপদে আমার মাথা ঠিক রাখাই দায় হয়েছে। কেমন আনমনা হয়ে যাচ্ছি। হায়দ্রাবাদে গোটা রাত ওরকম দাপাদাপে চলার পর সকালে সেমিনারে কিছু বলতেই পারলাম না। এক গাদা ছাত্রছাত্রী অধ্যাপকদের সামনে বেইজ্জত হলাম। ডক্টর চট্টরাজ ব্যথিত মুখে শুনছিলেন তার আজকের শেষ রোগীর কথা। অদম্য পাল থামতেই তিনি বললেন, শান্ত হন ডক্টর পাল, সব ঠিক হয়ে যাবে। আপাতত আমি আপনাকে একটা ওষুধ লিখে দিচ্ছি, এতে ঘুমও ভালো হবে, দুশ্চিন্তাও কমবে। রোজ রাতে শোবার আগে একটা করে খাবেন। 7 দিন খাওয়ার পর আপনি নিজেই দেখবেন অনেকটা বেটার ফিল করবেন। তার সঙ্গে আমি একজন সাইকোলজিস্টের কাছে আপনাকে কাউন্সেলিং করতে পাঠাচ্ছি। তার কাছে আপনি সপ্তাহে একটা করে সেশন নিন। সামনের মাসের প্রথম শনিবারে আমি আবার দেখব, কেমন? ধীমান ইঙ্গিতে বন্ধুর দিকে তাকিয়ে কিছু ইশারা করলেন। অদম্য পালের মনে পড়ে গেল, আসার সময় ধীমান এই কথাই বলছিলেন, দেখবি হয়তো আবার অন্য কোথাও রেফার করবে। ইদানিং এ এক ফ্যাশন হয়েছে, সাইকিয়াট্রিস্টের কাছে গেলে সে আবার পাঠাচ্ছে তারই চেনা কোনো সাইকোলজিস্টের কাছে কাউন্সিলিংয়ের সেশন নিতে। সব আসলে চেইন সিস্টেম, কিন্তু কিছু করার নেই। ডক্টর সাম্য চট্টরাজের মতো 1 নম্বর মনোবিদ ছাড়া এই কেস সামলাতে সবাই পারবে না, বুঝলি তো? তাই রিস্ক নিয়ে লাভ নেই। বলা যায় না, প্রতিদিন ভূতের সঙ্গে সেক্স করছিস, ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে। কথাটা ঠিকভাবে বল, বিরক্ত মুখে বলেছিলেন অদম্য। আমি কি কিছু করছি নাকি? আমাকে করানো হচ্ছে। ওই একই হলো বস।
ধীমান মাথা নেড়েছিলেন। আমি সাদাসিধে লোক, আর তোদের মতো অত কথার খেলা খেলতে পারি না। অদম্য যখন বাড়ি ফিরলেন, তার 5 বছরের ছেলে ছুটোছুটি হুটোপুটি করে গোটা বাড়ি মাথায় তুলেছে। চিন্তায় টেনশনে অদম্যর খেয়ালই ছিল না প্রায় 2.5 মাস হয়ে গেল স্ত্রী পুত্র তার কাছে আসেনি। বিব্রত মুখে ফ্ল্যাটে ঢুকে ড্রয়িং রুমে পৌঁছে দেখলেন তার শ্বশুরমশাই বহুমূল্য সোফার উপর অপরিচ্ছন্ন পা দুটো তুলে বাবু হয়ে বসে চা খাচ্ছেন। অদম্যর বিরক্তি ভাবটা আবার ফিরে এলো। কথাই বলে বিয়ে করা উচিত সমানে সমানে। নিজের আর্থসামাজিক অবস্থানের চেয়ে অনেক নিচের কোনো পরিবারের সঙ্গে গাঁটছড়া বাঁধলে এইসব বিপত্তিতে পড়তেই হবে, কিন্তু কিছুই করার নেই। অদম্যর পছন্দ ছিল একেবারে বাধ্য স্ত্রী, কোনো রকম দাবি দেওয়া না থাকা স্ত্রী। তা তিনি পেয়েছেন। কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে, তাই অদম্য আফসোস করেন না। অদম্যর স্ত্রী আভা বীরভূমের এক গ্রামের মেয়ে। এইটুকু বললে প্রায় কিছুই বলা হয় না। আভা যে গ্রামে বেড়ে উঠেছে তা এমনই পাণ্ডববর্জিত জায়গায় যে মাত্র কয়েক বছর হলো সেখানে বিদ্যুৎ পৌঁছেছে। আভা একেবারে পাড়াগাঁয়ের মেয়ে, 7 চরে রা কাটে না। সে একান্তই বিশ্বাস করে পতিরেকো গুরু স্ত্রীণাং, পতি স্ত্রীলোকের পরম গুরু। আভা ক্লাস 4 পর্যন্ত গ্রামের প্রাইমারি স্কুলে পড়েছিল। ব্যাস ওইটুকুই। তার বাবার জমি জায়গা আছে, চাষবাসে সংসার চলে। অদম্য যখন নিজের চৌহদ্দির একেবারে বাইরে গিয়ে এই সম্বন্ধ ঠিক করেছিলেন, তাতে বন্ধুবান্ধব সহকর্মীরা তো বটেই, আত্মীয় স্বজনও আশ্চর্য হয়েছিল। একজন শহুরে ঝকঝকে তরুণ বিজ্ঞানী এমন বিসদৃশ্য বিয়ে করবে কেন? বন্ধুরা বুঝিয়েছিল, পাগল হলি নাকি? আরে লাইফ পার্টনারের সঙ্গে নিজের ক্যারিয়ারের ওঠানামা, সাফল্য, ব্যর্থতা কিছু শেয়ার করতে পারবি তো? আর কিছুই তো বুঝবে না। কেউ বলেছিল, দেশে বিদেশে তো বড় বড় জায়গায় আমন্ত্রিত হোস, ওরকম মেয়ে তো ম্যানারিজম জানবে না, অপ্রস্তুতের একশেষ হবি। নিদেন পক্ষে কোনো রিসার্চ ফেলোকে তো জোটাতে পারতিস। অদম্য সেসব কথার উত্তর দেয়নি, কর্ণপাতও করেনি। কিছু কথা মনের মধ্যেই রাখতে হয়। চাইলেও বলা যায় না যে যতই তিনি আধুনিক হন, নারী স্বাধীনতার ব্যাপারে তিনি রক্ষণশীল। এই রক্ষণশীলতার মাত্রা এতটাই বেশি যে তিনি চান বাধ্য বশীভূত স্ত্রী। ঘরের কাজ করবে, বাচ্চা কাচ্চা সামলাবে, আদেশ পালন করবে। কথায় কথায় তাকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে, খোঁটা দেওয়া যাবে, দরকার হলে চরচাপড়ও মারা যাবে। সেই তৃপ্তি কি কোনো আধুনিক মেয়ে দিতে পারবে? তাদের মুখে কথায় কথায় সাম্যবাদের বুলি। এদিক ওদিক হলে পুলিশি ঝামেলায় পড়ার ভয়ও আছে। চাকরিওয়ালা মেয়েরা তো বটেই, সামান্য শহুরে শিক্ষিত মেয়েদেরও আজকাল স্বামীর প্রতি অধীনতার বড়ই অভাব। কিন্তু এই সব কথা কাউকে বলা যায় না। বললেই অদম্য সবার কাছে ঘৃণার পাত্র হয়ে পড়বেন। তার বিয়ে করার খুব একটা ইচ্ছা ছিল না। মেয়েদের ঘ্যান ঘ্যান বা বাচ্চাদের বাইনাক্কা সামলানোর কথা ভাবলেই তার দম বন্ধ হয়ে আসে। কিন্তু কর্মব্যস্ত জীবনের ফাঁকে নিজের শরীরী চাহিদাটুকুও অস্বীকার করা যায় না। সেটাও অবশ্য কলকাতা শহরে পয়সা ফেললেই পাওয়া যায়। কিন্তু অদম্য বরাবরের বৈষয়িক। সামান্য খাই খরচ বাবদ যদি একান্ত পরাভূত মেয়ে পাওয়া যায়, তিনি সেই টাকাটাই বা খরচ করবেন কেন? তাই তর্ক বিতর্কে বিশেষ না গিয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে বছর 6 আগে আভাকে বিয়েটা ছেড়েই ফেলেছিলেন তিনি। তার বাবা মা আগেই গত হয়েছিলেন, তাই সেভাবে মতামত দেওয়ার কেউ ছিল না। ভীতু মেয়েটাকে বিয়ের পর রেখে এসেছিলেন তার বাপের বাড়িতে। প্রতি মাসে ভরণ পোষণের টাকাটা মনে করে পাঠিয়ে দিতেন শ্বশুরমশাইকে। এখন 9 মাসে 6 মাসে পায়ের ধুলো দেন। উচ্চশিক্ষিত জামাইয়ের শ্বশুরবাড়িতে প্রচণ্ড কদর। শাশুড়ি তো পারলে জামাইয়ের পা জল দিয়ে ধুয়ে দেয়। অদম্য সচেতনভাবে বেশ চাপে রাখেন তাদের। কথায় কথায় উষ্মা প্রকাশ করেন। তারা তটস্থ হয়ে থাকে।
অদম্য মিটিমিটি হাসেন আর ভাবেন, তার যেসব বন্ধুরা আধুনিক মেয়ে বিয়ে করেছে তারা কেউ শ্বশুর গৃহে এমন আতিথেয়তা পায় না। এই যেমন এখন অদম্য এগিয়ে গিয়ে কড়া গলায় বললেন, আপনি এভাবে বসেছেন কেন? আমার সোফার অত দামি কাভার। শ্বশুরমশাইয়ের মুখ থেকে উল্লসিত ভাবটা উবে গেল। মুহূর্তে তিনি সংকুচিত হয়ে উঠে এলেন। ডাইনিং টেবিলের একটা চেয়ারে জড়সড় হয়ে বসে আমতা আমতা করলেন। এই আর কি, বুঝতে পারিনি বাবা। অদম্যকে বিরক্ত মুখে তাকিয়ে থাকতে দেখে আরো অপ্রস্তুত হয়ে বললেন, বাচ্চাটা খুব বায়না ধরছিল, তাই নিয়ে আইলাম। একে সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ সেমিনার, রাত বিরেতে অমন ভৌতিক উপদ্রব, তার উপরে বলা নেই কওয়া নেই এরা সব এসে হাজির। আগে থেকে একটা খবর দেওয়ার ম্যানারিজম পর্যন্ত জানা নেই এদের। স্ত্রী আভা আড়ষ্টভাবে জলখাবার দিতে এলো। তার বিশ্বখ্যাত গুণী স্বামীটিকে সে বেদম ভয় পায়। কথায় কথায় তার স্বামীর তাচ্ছিল্যের দৃষ্টির সামনে কেন্নর মতো কুঁকড়ে যায়। ইদানিং বছরে 4-5 বার শয্যায় স্বামীকে তৃপ্ত করা ছাড়া বিজ্ঞানী অদম্য পালের জীবনে তার কোনো ভূমিকা নেই। সে ব্যাপারেও তার নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা নেই। যেদিন মন চায় সেদিন তার স্বামী ঠিক গিয়ে হাজির হন গ্রামে। নিজের চাহিদাটুকু মিটিয়ে আবার ফেরত চলে আসেন তিনি। স্বামীর সামনে খাবারের প্লেট রাখতে রাখতে আভা বলল, বল্টুটা 1-এ ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তাই বায়না ধরলো বাবার কাছে আইবে, তাই নিয়ে আইলাম। কাইল রবিবার, ছুটি আছে, পরশু সকালেই চলে যাইব। আবার গ্রাম্য টানে কথাবার্তা শুনলেই মেজাজ খিচড়ে যায় অদম্যর। তিনি কোনো কথা না বলে খাওয়ায় মনোনিবেশ করলেন। আভা আবার ভয়ে ভয়ে বলল, আপনি ওর একটু উৎসাহ দেবেন। বল্টুর মাথাটা মেলা পরিষ্কার। আমি ওরে সবসময় বলি, বড় হয়ে বাবার মতো হইতে হবে। অদম্য খেতে খেতে থেমে গেলেন। মুখ তুলে স্থির দৃষ্টিতে তাকালেন আভার দিকে। তারপর শ্লেষ মাখানো কণ্ঠে বললেন, বাবার মতো? গাছ যদি পচা হয় ফলও পচাই হবে। আমরা গাছে আমরা হয়, আম নয়, বুঝলে? নিজের তো ওই বিদ্যা, ক অক্ষর গোমাংস। আভা আর কোনো কথা বলল না, ফিরে গেল রান্নাঘরে। তার স্বামী এরকমই, কথায় কথায় স্ত্রীকে অবজ্ঞা খোঁটা না দিলে তার ঠিক তৃপ্তি হয় না। আগে তার খুব কষ্ট হতো, ভাবত তাকে তো সব জেনে শুনেই বিয়ে করেছেন উনি, তা সত্ত্বেও এমন কেন? কিন্তু ধীরে ধীরে এসব তার গা সওয়া হয়ে গিয়েছে। টিভিতে বা কাগজে যখন তার স্বামীর ছবি বেরোয়, গ্রামে সবাই তার সৌভাগ্য নিয়ে আলোচনা করে, গর্বে তার বুক ভরে ওঠে। কিন্তু একই সঙ্গে এটাও মনে হয়, যারা ওকে শ্রদ্ধা করে তারা কজন জানে যে বিজ্ঞানী অদম্য পাল অতটা আত্মকেন্দ্রিক? কজন কল্পনা করতে পারে যে বিজ্ঞানী অদম্য পাল নিজের স্ত্রী তো দূর, নিজের ছেলেকেও ভালোবাসেন না। অসুস্থ পর্যায়ে স্বার্থপর স্বৈরাচারী একজন মানুষকে বিয়ে করে আভা আর্থিক স্বাচ্ছন্দ্য পেয়েছে, সন্তান পেয়েছে, কিন্তু সুখ পায়নি, সম্মান পায়নি, ভালোবাসা পায়নি। আভা লেখাপড়া বেশি দূর শেখেনি, কিন্তু সে সব কিছুই বুঝতে পারে। অদম্য পাল কাজ করছেন প্লাস্টিক মুক্ত ভবিষ্যতের জন্য, কিন্তু মানসিকভাবে বসবাস করছেন 100 বছর অতীতে, যেখানে স্ত্রীরা স্বামীর সামনে মাথা নিচু করে থাকত, আপনি আজ্ঞে করত। মেয়েদের পায়ের তলায় রাখতে তার এক অদ্ভুত আনন্দ হয়। অদম্য নিজের ঘরের বিছানায় আধশোয়া হয়ে বসে বসে একটা জার্নাল পড়ছিলেন। তার আবিষ্কৃত পোস্টাউলোটিওপসিস মাইক্রোস্পোরা নামক যে মাশরুমটা গোটা বিশ্বে আলোড়ন ফেলেছে, তার প্রস্তুত প্রণালী নিয়ে আবার কিছু প্রশ্ন তুলেছেন কয়েকজন বিজ্ঞানী। চাকরি বাকরি হোক বা গবেষণা, কোনো ক্ষেত্রেই পরশ্রী কাতর ঈর্ষান্বিত লোকের অভাব নেই। প্লাস্টিক নিয়ে ইদানিং কাজ হচ্ছিল সম্পূর্ণ অন্য আঙ্গিকে। বিজ্ঞানীরা চেষ্টা করছিলেন ফেলে দেওয়া প্লাস্টিক থেকে গ্যাসিফিকেশন করে পেট্রোল বা ডিজেলের মতো জ্বালানি উৎপন্ন করতে। তাতে প্লাস্টিক বর্জ্যও কমল, আবার জ্বালানিও তৈরি করা গেল। কিন্তু
সেই পদ্ধতি যেমনই জটিল তেমনই ব্যয়বহুল। তাই অন্য কোনোভাবে প্লাস্টিক সমস্যার সমাধান খুঁজছিল সবাই। এমন অবস্থায় তৃতীয় বিশ্বের একজন তরুণ বৈজ্ঞানিক যে সবার নাকের ডগা দিয়ে এত ফলদায়ী একটা পন্থা বের করে ফেলবে, সেটা সহ্য হচ্ছে না কারুর। তাই তাবর তাবর বিজ্ঞানীরা নানা রকম অজুহাতে প্রশ্ন তুলছেন, আর এই করে দেরি হচ্ছে পেটেন্ট নেওয়ার কাজে। অদম্য তবু মনোযোগ দিয়ে সেই প্রশ্নগুলো পড়ছিলেন। যেগুলো যুক্তিসঙ্গত সেগুলো পেন দিয়ে দাগিয়ে রাখছিলেন। তার অধীনে এখন একজন পিএইচডি করছে, তার নাম সঞ্চয়ন। ছেলেটি খুবই বুদ্ধিদীপ্ত। নিজের থিসিসের পাশাপাশি সে স্যারের কাজেও সহযোগিতা করে থাকে। এই সব প্রশ্নগুলো তার সঙ্গে আলোচনা করতে হবে। গোটা ঘর অন্ধকার, শুধু বিছানার পাশে রিডিং ল্যাম্পটা জ্বলছে। আজকেও তাপমাত্রা বেশ কম। ঘরের এক কোণে রুম হিটার গরম হাওয়া বিকিরণ করে চলেছে নিঃশব্দে। ঘড়িতে সবে সন্ধে 7টা। বাইরে ড্রয়িং রুমে টিভি চলছে। সেখানে রয়েছে ছেলে আর শ্বশুর। আভা রান্নাঘরে। এখনো গোটা একটা দিন এই মাছের বাজার তাকে সহ্য করতে হবে। ভাবতে ভাবতে অদম্য জার্নালটার পৃষ্ঠা উল্টালেন। আর ঠিক সেই মুহূর্তে তিনি উপলব্ধি করলেন তার গরম পোশাকের ভেতর রোমকূপগুলো লম্ব অবস্থানে খাড়া হয়ে পড়ছে। তার কারণ উষ্ণ একজোড়া হাত ব্রাউনীয় গতির মতো যথেচ্ছ বিচরণ করে বেড়াচ্ছে তার নিম্নাঙ্গে। অদম্য শিহরিত হয়ে উঠলেন। এতদিন গভীর রাতে এই অতিপ্রাকৃত অভিজ্ঞতা হতো, কিন্তু আজ এই ভর সন্ধেবেলাতেই এই ঘটনা। ভয়ে আতঙ্কে অদম্য চিৎকার করে ডাকতে চাইলেন ড্রয়িং রুমে বসে থাকা ছেলে বা শ্বশুরকে, কিংবা রান্নাঘরে থাকা স্ত্রীকে। কিন্তু গলা শির ফুলিয়ে অসংখ্যবার কাতর আর্তনাদেও কেউ এলো না, কারণ তার গলা দিয়ে এক ফোঁটা আওয়াজও বেরোচ্ছে না। অদম্য কুলকুল করে ঘামতে লাগলেন। এবার আর হাত নয়, একটা গোটা পূর্ণ যৌবনা নারী দেহ তার শরীরটাকে পিষে দিচ্ছে। তার রোমশ বুকে পাগলের মতো খসা খাচ্ছে সেই অশরীরীর নরম অঙ্গ প্রত্যঙ্গ। না চাইতেও জৈবিক ক্রিয়ায় অদম্য তাতে উত্তেজিত হয়ে পড়ছেন। অসহায় কৃতদাসের মতো সমর্পণ করছেন নিজেকে। প্রাণপণ অশ্রুত চিৎকারে তার মুখ চোখ লাল হয়ে যাচ্ছে, দম আটকে আসছে। তার দেহ ও মন দুটি সম্পূর্ণ পৃথক গতিপথে বয়ে চলেছে। মন না চাইতেও শরীর সাড়া দিয়ে ফেলছে অসম রতিক্রিয়ায়। মনের মধ্যে ভয় আর শরীরে সঙ্গমের উত্তেজনা, দুই মিলিয়ে অদম্য বেশিক্ষণ মানসিক চাপ নিতে পারলেন না। বিছানাতে তোলে পড়ে গেলেন। যখন জ্ঞান হলো, তখন অস্পষ্ট চোখে অদম্য দেখতে পেলেন আভা পাশে বসে চোখে মুখে জলের ছিটে দিচ্ছে। পাশে জলের পাত্র নিয়ে দণ্ডায়মান আভার বাবা। উল্টো দিক থেকে হুমড়ি খেয়ে তাকে দেখছে ছেলে বল্টু। আবছা শুনলেন ছেলে বলছে, বাবা তুমি ঘুমোচ্ছ? এদিকে লিলি মাসি তোমার সঙ্গে আলাপ করবে বলে এতক্ষণ বসে বসে ফিরে চলে গেল। আভা মৃদু ধমক দিল ছেলেকে। আহ, এখন চুপ কর, দেখিস না বাবার শরীরটা খারাপ হয়েছে। সম্বিত ফেরার সঙ্গে সঙ্গেই ঠান্ডা জলের ছিটেতে অদম্য কেঁপে উঠলেন। বিরক্ত হয়ে মুখ ঘোরালেন। আহ, ঠান্ডার মধ্যে জল ছিটাচ্ছ কেন, অশিক্ষিত কোথাকার? আভা থতমত খেয়ে গেল। বলল, খাইতে ডাকতে আইসা ভয় পাইয়া গেছিলাম। আপনি কিছুতেই সাড়া দিচ্ছিলেন না, ঘুমও ভাঙতিছে না, তাই বাবা বলল জলের সিটে দিতে। অদম্য কোনো মতে উঠে বসে চোখ মুখ মুছলেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 9:30। মুহূর্তে অনুভব করলেন একটু আগের সঙ্গমে রতিরসে সিক্ত হয়ে ভিজে উঠেছে তার অন্তর্বাস। আবারও তিনি পরাভূত হলেন এক অলৌকিক শক্তির কাছে। তার শরীর আবারও ধরা দিয়েছে সেই অশরীরীর ছলাকলায়। পরক্ষণেই নিজের প্রতি প্রচণ্ড রাগ হলো অদম্যর। ভূতপ্রেত, অশরীরী, অলৌকিক একজন আগাগোড়া বিজ্ঞানের ছাত্র হয়ে একজন
যুক্তিবাদী মানুষ হয়ে তিনি এসব কি ভাবছেন? মানুষের একটাই জীবন, ইহকাল। মারা যাওয়ার পর সেই জীবনের কিছুই থাকে না। তাই জন্য তো তিনি শুধুমাত্র নিজের জন্য বাঁচতে চান। এ জগতে সবই লৌকিক, অলৌকিক বলে কিছু নেই। কিন্তু তার সঙ্গে যা ঘটে চলেছে সেইগুলো তবে কি? অদম্য মুখে বললেন, আমি ঠিক আছি, আজ আর কিছু খাবো না, তোমরা খেয়ে নিয়ে শুয়ে পড়ো। কথা বলতে বলতে তিনি বিছানার একপাশে পড়ে থাকা মোবাইল ফোনটা তুলে নিলেন। জার্নালে তার পেপার নিয়ে লেখা সমালোচনার ছবিগুলো তুলে পাঠাতে হবে সঞ্চয়নকে। কয়েকটা প্রশ্নের যৌক্তিকতা নিয়ে তিনি দোলাচলে। বল্টু, আভা এবং তার বাবা কখন ঘর থেকে বেরিয়ে গিয়েছে। অদম্য ছবিটা তুললেন। তারপর সঞ্চয়নকে সেটা পাঠাতে গিয়ে ফোনের গ্যালারির শেষ ছবিটা দেখে থমকে গেলেন। ছবিটা তোলা হয়েছে আজ সন্ধ্যা 7:30টায়। সে সময় তিনি প্রাণপণে সহ্য করছিলেন লেপের তলায় ঘটে চলা সেই অদ্ভুতুরে দৌরাত্ম্য। ঘরে যে কেউ ছিল না সেই ব্যাপারে তিনি নিঃসন্দেহ। ছবিতে অদম্য চোখ বুজে আধশোয়া হয়ে বসে রয়েছেন। দূরত্ব একেবারেই কাছাকাছি, অর্থাৎ বিছানায় বসে ছবিটা কেউ তুললে যেমন হয়। অদম্যর অবসন্ন শরীরে আবার একটা বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। ছবিটা কে তুলল? মেয়েটা তার কালো চশমার লেন্সের ভেতর দিয়ে তাকিয়ে বলল, এই ব্যাপারটার ক্লারিফিকেশন পাওয়া খুব কঠিন নয় ডক্টর পাল। আপনার স্ত্রী হয়তো ছবিটা তুলেছিলেন। অদম্য মাথা নাড়লেন। ইম্পসিবল, আমার স্ত্রী একেবারে গ্রাম্য, সে ছবি তোলা তো দূর, এইসব স্মার্টফোন অপারেটই করতে পারে না। আর আমার ফোনে বিনা অনুমতিতে হাত দেওয়ার সাহসও তার নেই। এরপর মিলির সন্দেহ গিয়ে দাঁড়ালো অদম্যর ছেলের উপর। অদম্যর গলার স্বরে শ্লেষ ঝরে পড়ল। গায়ের এদো স্কুলের বাচ্চাদের সঙ্গে কলকাতার বাচ্চাদের গোলাবেন না, ওরাও তো এক্সপার্ট নয় এসবে। তাছাড়া আমার ফোনে পাসওয়ার্ড দেওয়া আছে, আর এমনিতেও আমার ছেলে পারতপক্ষে আমার কাছে ঘেঁষে না। মেয়েটা হয়তো ইচ্ছে করে আর শ্বশুরমশাইয়ের সম্ভাবনাটা বলল না। গম্ভীর মুখে নিজের চেয়ারে হেলান দিল। ধীমান বললেন, কি আশ্চর্য ব্যাপার বলুন তো ম্যাডাম। অদম্য মুখ বেঁকালেন। মেয়েটার বয়স মেরে কেটে 25-26। এ কিভাবে সাহায্য করতে পারবে তাকে? এই 1 ঘন্টা এই মেয়েটার সঙ্গে বসে বকবক করাটাই তার বেকার কাজ। ডক্টর সাম্য চট্টোরাজ্যে একজন মহিলার কাছে তাকে কাউন্সেলিং করতে পাঠাবেন তা তিনি ভাবতেও পারেননি। চেম্বারে এসে নাম দেখেই তিনি ফেরত চলে যেতে চেয়েছিলেন, কিন্তু বাগড়া দিলেন ধীমান। তোর এই মিসোগাইনিস্ট স্বভাব আর যাবে না অদম্য। মেয়ে তো কি, ডক্টর চট্টরাজ যখন পাঠিয়েছেন নিশ্চয়ই ভালো হবে। অদম্য তখনও অনমনীয় ছিলেন। আমি যাব না, একটা মেয়ের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করাটাই অস্বস্তিকর। দেখ, তোর জন্য আমি আজ স্কুল কামাই করে এসেছি। ধীমান তখন ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিলেন। যদি না যাস আমি তোর আর কোনো ব্যাপারে নেই বলে দিলাম। অগত্যা ইচ্ছে না থাকতেও অদম্যকে ভেতরে ঢুকতে হয়েছে। কি যেন নাম লেখা ছিল বাইরে, মিলি না কি যেন। বেজার মুখে অদম্য রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন। মেয়েটি বলল, আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, কিছু মনে করবেন না। আমাকে তো পুরোটা জানতে হবে। আপনি যে এইভাবে প্রায় দিন সেক্স করছেন বা আপনাকে করানো হচ্ছে, আপনার শরীরে যে যে পার্টসে তা স্পর্শ আপনি অনুভব করছেন, সবকিছু মেটার পর সেখানে কোনো দাগ দেখতে পাচ্ছেন? কোনো কামড়ানো বা আঁচড়ানোর দাগ? কি প্রশ্নের চিরি! লজ্জা শরম বলে কিছুই নেই। অদম্যর গা চিরবির করে উঠল। কটমট করে তিনি ধীমানের দিকে তাকালেন। নির্ঘাত মেয়েটার এখনো কোনো সঙ্গমের অভিজ্ঞতা হয়নি। হলে বুঝতে পারত নেহাত ধর্ষকামী না হলে কেউ ওসব কাজ করে না, যত সব ডেপো মেয়ে ছেলে। মুখে বললেন, না, সেরকম কিছু লক্ষ্য করিনি। মেয়েটা কিছুক্ষণ হাতে থাকা পেনটাকে হাতের সামনের খোলা কাগজের প্যাডের উপর বোলালো। তারপর একটা আশ্চর্য কথা বলল, আপনি সাকিউবাসের নাম শুনেছেন? অদম্য মাথা নাড়লেন। না, শুনিনি। সেটা আবার কি? ইনকিউবাস? তাও শোনেননি? না।
অদম্যর বিরক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। ওগুলো কি, কোনো ওষুধের নাম? না। মেয়েটি এক নাগারে পেনটা দিয়ে হিজিবিজি কেটে যাচ্ছিল প্যাডের উপর। এবার সেটা থামিয়ে বলল, সাকিউবাস হলো এক ধরনের প্রেতিনী, যারা জীবিত পুরুষের ঘুম বা ওই জাতীয় কোনো উদাসীনতার সুযোগ নিয়ে তাকে নানাভাবে প্রলুব্ধ করে, উত্তেজিত করে, তারপর তার সঙ্গে একরকম জোর করেই সঙ্গম করে। পুরুষটির ইচ্ছার বিরুদ্ধে হলেও সেই অবস্থায় তার কিছুই করার থাকে না। সাকিউবাসের মতোই ইনকিউবাস হলো অশরীরী প্রেত, যারা জীবিত নারীর সঙ্গে যৌন সংসর্গ করে। আমার মনে হয় আপনার ওপর কোনো সাকিউবাসের নজর পড়েছে। অদম্য হতবাক হয়ে ধীমানের দিকে তাকালেন। কি বলবেন ভেবে পেলেন না। এই মেয়েটা একজন মনোবিদ হয়ে এইসব গাঁজাখুরি শোনাচ্ছে। হ্যাঁ, তিনিও কখনো কখনো ক্ষণিকের দুর্বলতায় যে এসব ভাবেননি তা নয়, কিন্তু একজন পেশাদার সাইকোলজিস্ট কি করে এসব আশারে গল্প শোনাতে পারে? সাধে কি অদম্য মনে প্রাণে বিশ্বাস করেন মেয়েদের বুদ্ধি হাঁটতে থাকে? ধীমান কিন্তু খুব সিরিয়াস মুখে বললেন, কি বলছেন ম্যাডাম? সাকিউবাস এরা থাকে কোথায়? মানে এরা বেছে বেছে অদম্যকে ধরলো কেন? এরা নয়, এক বচন। মেয়েটি নির্বিকার মুখে বলল, ওইভাবে তো বলা সম্ভব নয় ধীমানবাবু। খ্রিস্টানদের বাইবেল বা ইহুদিদের জোহারেও সাকিউবাস ইনকিউবাসের উল্লেখ আছে। এরা মৃত্যুর পর কোনো রকম অতৃপ্তির কারণেই এসব করে। সাধারণত জীবিত পুরুষটি তার না পাওয়া প্রেমিক হয়। সাকিউবাস চেনার সহজ নিয়ম হলো, মিলনের সময় মনে হয় কোনো বরফ ঠান্ডা গহ্বরে প্রবেশ করানো হচ্ছে আপনার পুরুষাঙ্গকে। কথাটা শেষ করে মেয়েটা সোজা তাকালো অদম্যর দিকে। আপনার কি আগে কোনো বিয়ে হয়েছিল বা কোনো প্রেম, যাতে আপনি শারীরিক সংসর্গে রাজি হননি? অদম্যর ইচ্ছা হলো টেবিলে রাখা ফুলদানিটা তুলে মেয়েটার মাথায় দুম করে আছাড় মারতে। অনেক কষ্টে নিজেকে সংবরণ করলেন তিনি। গম্ভীর মুখে বললেন, শুনুন ম্যাডাম, মলিকুলার বায়োকেমিস্ট্রি জগতে আমি একজন প্রথম সারির সায়েন্টিস্ট। দিনরাত রিসার্চেই আমার সময় কাটে। আপনার বয়স খুব অল্প, বুঝতে পারছি যৌবনের ধর্ম মেনে আপনি এসব ব্যাপারে খুব আগ্রহী, কিন্তু আমি ওই ধরনের নই। দেশকে, সমাজকে, পৃথিবীকে আমার অনেক কিছু দেওয়ার আছে। এইসব সেক্স, প্রেম, ভালোবাসার মতো ছেদো ব্যাপারে মেয়েদের পেছনে সময় নষ্ট করার জন্য অদম্য পাল জন্মায়নি। কথাটা শেষ করেই উঠে দাঁড়ালেন অদম্য। ধীমান, আমি বেরোচ্ছি, তুই এলে আয়। ধীমান কোনো দ্বিরুক্তি করলেন না, পেছন পেছন উঠে যন্ত্রচালিতের মতো বেরিয়ে এলেন। মেয়েটার মুখের অবস্থা কেমন হয়েছিল তা দেখার জন্য অদম্যর উদগ্র কৌতূহল হলেও তিনি পেছন ফিরলেন না। ফেরার সময় গাড়িতে কেউ তেমন কোনো কথা বললেন না। নিজের ফ্ল্যাটে ফিরে অদম্য আলমারি থেকে একটা বোতল বের করলেন। তা থেকে দুটো গ্লাসে অল্প করে পানীয় ঢেলে তাতে জল মিশিয়ে বন্ধুর দিকে বাড়িয়ে দিলেন। ধর, আগের মাসে স্পেন থেকে এই হুইস্কিটা এনেছি, দারুণ ভালো খেতে। সকাল থেকে তুই আমার কাজ নষ্ট করিয়ে যে বাসটা দিলি তার জন্য এই প্রাইস। ধীমান সবসময়ই অনেক কথা বলেন, কিন্তু অনেকক্ষণ তিনি মুখ খোলেননি। এখনো বিনা বাক্য ব্যয়ে হাত বাড়িয়ে গ্লাসটা নিলেন। অদম্য গ্লাসে চুমুক দিয়ে তার খোলা টেরেসের চেয়ারে বসলেন। এখান থেকে শহরের অনেকটা জায়গা একসঙ্গে দেখা যায়। সেদিকে তাকিয়ে বললেন, উফ, আজ ভোরে সব বিদায় হয়েছে, একটু শান্তিতে থাকতে পারবো। দুদিন যেন হইচইতে মাথা ধরে যাচ্ছিল। ধীমান এবারেও কোনো কথা বললেন না, গ্লাসেও ঠোঁট ঠেকাননি। গভীর মনোযোগের সঙ্গে কি যেন চিন্তা করছেন তিনি। কিরে, কি ভাবছিস তুই? অদম্য পেটে সামান্য তরল পড়লেই বেশ প্রগল্ভ হয়ে ওঠেন। হ্যাঁ হ্যাঁ করে বেশ অশ্লীলভাবে হেসে বললেন, ওই শুটকে মেয়েটার কথা, নাকি ওই কি না সাকু নাকি বলেছিল? অদম্য খুব অনুচ্চ স্বরে অনেক দূর থেকে যেন ডাকলেন ধীমান, তোর লিলিকে মনে আছে? অদম্য হাসতে হাসতে কেমন যেন থমকে গেলেন। আস্তে আস্তে গাঢ় হওয়া নেশার আমেজটা যেন
হঠাৎ করেই কেটে গেল খানিকটা। গ্লাসটা শক্ত করে ধরে অদম্য বললেন, হঠাৎ লিলির কথা? না, এমনি। ধীমান দূরের আকাশ ছোঁয়া অ্যাপার্টমেন্টগুলোর দিকে তাকিয়ে বললেন, মেয়েটা কিন্তু তোকে খুব ভালোবাসতো। অদম্য অনেকটা তরল ঢকঢক করে গলায় ঢাললেন, তেতো মুখে বললেন, তো তো কিছুই নয়। ধীমান মাথা নাড়লেন। কেন জানি না, বহুদিন আগে পড়া একটা গল্প মনে পড়ে গেল। কি গল্প? গল্প ঠিক নয়, বিদেশি উপকথা বলতে পারিস। আমার তো জানিসই নানা দেশের বইপত্র পড়ার শখ। ধীমান বললেন, পুরাণ মতে পৃথিবীর প্রথম পুরুষ আর নারীকে জানিস? হ্যাঁ, ওই তো ছোটবেলায় পড়েছিলাম। অদম্য বললেন, আদম আর ইভ না কি জানো? হ্যাঁ, ঈশ্বর পৃথিবীর মাটি দিয়ে আদমকে তৈরি করেন, তারপর আদমের পাজরার হাড় দিয়ে তৈরি করেন ইভকে। সেই অনুযায়ী আমরা সবাই আদম এবং ইভের বংশধর। মনে পড়েছে, ওই ইডেন বাগানের আপেল খেয়ে তাদের মধ্যে কামবোধ জেগেছিল। অদম্য ঘোলাটে চোখে মাথা দোলালেন। ঠিক। ধীমান বললেন, কিন্তু তার মধ্যে আর একটা ছোট ঘটনা ছিল, সেটা পরবর্তীকালে ক্যাথলিক চার্চগুলোর প্রতিবাদে বাইবেল থেকে বাদ দেওয়া হয়। কি ঘটনা? ঈশ্বর প্রথমে শুধু আদমকেই তৈরি করেননি, একই সঙ্গে পৃথিবীর মাটি দিয়ে তৈরি করেছিলেন এক নারীকেও। তার নাম লিলিথ। সেই আদমের প্রথম স্ত্রী। লিলিথ ছিল খুবই স্বাধীনচেতা নারী। তার বুদ্ধি ও শক্তি দুই ছিল আদমের চেয়ে বেশি। সে আদমের আদেশ মেনে চলতে অস্বীকার করল। দুজনে ঝগড়া লাগলো। লিলিথ ঈশ্বরকে পরিষ্কার জানালো, আমি আর ও দুজনেই মাটি দিয়ে তৈরি, আমার বুদ্ধি ও শক্তি ওর চেয়ে বেশি। আমি কেন ওর কথা শুনে চলবো? ও কেন আমার উপর কর্তৃত্ব করবে? বিছানাতেই বা আমি কেন ওর নিচে থাকবো? ওকে আমার নিচে থাকতে হবে। এদিকে ক্যাথলিক মতে নারীর সবসময় পুরুষের আদেশ পালন করা উচিত এবং নারীর স্থান পুরুষের চেয়ে নিচুতে। তাই ঈশ্বর তখন লিলিথকে অভিশাপ দিলেন। লিলিথ তখন আদমকে ছেড়ে চলে গেল। এদিকে আদমের কামনা বাসনা চরিতার্থ করবে কে? তখন ঈশ্বর আদমের পাজরার হাড় থেকে তৈরি করলেন ইভকে। আদমেরই অংশে জন্ম নেওয়া ইভ প্রথম থেকেই হলো স্বামীর আজ্ঞা বাহিনী, ঠিক যেমনটি আদম চেয়েছিল। ধীমান একটা নিঃশ্বাস ফেলে বললেন, হিব্রু বাইবেলে এটার উল্লেখ আছে, অথচ সিংহভাগ মানুষই লিলিথকে চেনে না। লিলিথ যেন আমাদের পুরুষ শাসিত সমাজে একটা নিষিদ্ধ অধ্যায়। যত সব গাল গল্প। অদম্য আবার ঢকঢক করে অনেকটা পানীয় গলায় ঢাললেন। ডারউইন শুনলে ভিড়মি খেতেন। ভিড়মি খেতেন কিনা জানি না, কিন্তু ধীমান সোজা তাকালেন অদম্যর দিকে। লিলিথ আর লিলি, আদম আর অদম্য, ইভ আর আভা, কি আশ্চর্য অদ্ভুত মিল না? সন্ধে নেমে এসেছে খানিকক্ষণ হলো। অস্তাচলে ডুবে যাওয়া সূর্যের লালচে আলো ফিকে হয়ে ক্রমশই স্পষ্ট হচ্ছে অন্ধকার। সেই আলো আধারিতে ধীমানের চোখগুলোর সামনে কেমন যেন গুটিয়ে গেলেন অদম্য। তাচ্ছিল্য ও বিরক্তির অভিব্যক্তি ছাপিয়ে যেন তার নেত্র বলয়ে স্পষ্ট হয়ে উঠল অপরাধের ছায়া। আতঙ্ক যেন জাপটে ধরল তাকে। কয়েক মাইক্রোসেকেন্ড মাত্র, তারপরই স্বাভাবিক ছন্দে ফিরে এলেন ডক্টর অদম্য পাল। এখন তার নেশা পুরোপুরি কেটে গিয়েছে। পরিষ্কার উচ্চারণে বললেন, সন্ধে হয়েছে, বাড়ি যা। আমার ফেলো সঞ্চয়ন আসবে একটু পরে, আমাদের কিছু কাজ আছে। গুড নাইট। প্রচন্ড জোরে চিৎকার করছিলেন অদম্য। আর্তনাদের প্রাবল্যে যেন মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা গলা দিয়ে বেরিয়ে আসবে বাইরে। উত্তেজনার তীব্রতায় মস্তিষ্কের শিরাগুলো বোধহয় এখনই বিদ্রোহ ঘোষণা করবে। বিছানা জুড়ে তার শরীরটাকে নিয়ে এক জান্তব দাপাদাপি শুরু হয়েছে, কিন্তু বরাবরের মতো এবারও বৃথা সেই আস্ফালন।
এক ফোঁটা চিৎকারও শব্দ হয়ে বহির্জগতে বেরিয়ে আসছিল না। প্রতিবারের মতো অদম্য ভীরু প্রেমিকের মতো বিছানায় চিত হয়ে পড়েছিল। অপার্থিব সেই নারী ছিল অদম্যর উপরে। সে একাই শাসন করছিল গোটা সঙ্গম সজ্জাকে। বরাবরের মতো শৃঙ্গার শেষে ঝড় শান্ত হলো। রতিক্লান্ত অদম্য তার একা ফ্ল্যাটে মৃতদেহের মতো পড়ে রইলেন বিছানায়। তারপর ধীরে ধীরে তার চোখ বেয়ে জল নেমে আসতে লাগলো। এসব কি শুরু হয়েছে তার সঙ্গে? সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ, ততোধিক উজ্জ্বল জীবনটাকে উপভোগ করার সুযোগ। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞানী হিসেবে মোটা মাইনে। আগামী মাসেই পেটেন্টের সত্ত্ব বিক্রিতে চূড়ান্ত স্বাক্ষর করতে উড়ে যাওয়ার কথা আমেরিকায়। তারপরেই প্লাস্টিক খেকো মাশরুম পেস্টাউলোটিওপসিস মাইক্রোস্পোরা ছড়িয়ে পড়বে দেশ বিদেশের প্রতিটি কোণায়। আবর্জনায় জমে যাওয়া নদী, প্লাস্টিকে ভরে ওঠা পুকুর কিংবা সমুদ্রগর্ভে শুয়ে থাকা হাজার হাজার প্লাস্টিক। ডক্টর পালের ম্যাজিক মাশরুম গিলে খাবে সব। ধীরে ধীরে উৎসাহী হবে সব দেশের সরকারও। তারা চুক্তি করবে আমেরিকান কোম্পানিটির সঙ্গে। দেশ থেকে রাজ্য, রাজ্য থেকে জেলা পেস্টাউলোটিওপসিস মাইক্রোস্পোরা সাফ করে দেবে সব প্লাস্টিক বর্জ্য। ধীরে ধীরে আগের মতো মালিন্যহীন হয়ে উঠবে পৃথিবী। আর ততই ফুলে ফেপে উঠবে ভারতীয় বৈজ্ঞানিক ডক্টর অদম্য পালের নাম। পকেট যত ভারী হবে সুনামও ততই ছড়াবে। সবকিছু ঠিকমতো চললে আগামী 5 বছরের মধ্যে অদম্য দুটো কৃতিত্বের অধিকারী হবেন। 1, পৃথিবীর প্রথম সারির ধনীদের খাতায় নাম তোলা। 2, পরিবেশ রক্ষায় যুগান্তকারী অবদানের জন্য তাবর তাবর সমস্ত পুরস্কার। নোবেল পাওয়াও বিচিত্র নয়। সবকিছু পরের পর ছকে ফেলা আছে। কোথায় কিভাবে এগোতে হবে, কখন লাটাইয়ের সুতো কোথায় আলগা করতে হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে কোন লবি ধরতে হবে, সব। ডক্টর অদম্য পাল ব্যক্তিগত জীবনে স্বার্থপর, আত্মকেন্দ্রিক, নারী বিদ্বেষী। ওসব কেউ মনে রাখবে না। ইতিহাসের পাতায় অদম্য পালের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে, একজন অসাধারণ জনহিতৈষী বৈজ্ঞানিক হিসাবে। কিন্তু তার আগে এসব কি? প্রতি রাতের এই ঘটনায় তো ক্রমশ তার মানসিক দৃঢ়তা হারিয়ে যেতে বসেছে। তিনি সবসময় অন্যমনস্ক থাকছেন, ভুলোমন হয়ে যাচ্ছেন, কথায় কথায় মেজাজ হারাচ্ছেন। সেদিন সঞ্চয়ন আসার পর যেভাবে একটা রাসায়নিক বিক্রিয়ার ভুল ব্যাখ্যা তিনি করে চলেছিলেন, তা একজন সাধারণ কলেজ ছাত্রও ধরতে পারবে। সঞ্চয়ন ইতস্তত করে ভুলটা ধরিয়ে দিতে তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। এভাবে চললে তো দেশ বিদেশের নানা কনফারেন্সে অপদস্থ হতে শুরু করবেন অদম্য। সঞ্চয়ন অবশ্য বিশেষ কিছু বলেনি, শুধু একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করেছিল। স্যার, অনেকদিন ধরে একটা কথা জিজ্ঞেস করব ভাবছি। আপনি তো পাইরোলিসিস প্রক্রিয়ার মাধ্যমে প্লাস্টিক থেকে জ্বালানি তৈরি করা নিয়ে রিসার্চ করছিলেন। যেহেতু গ্যাসিফিকেশনের চেয়ে পাইরোলিসিস অনেক কম জটিল আর সস্তা, হঠাৎ মাশরুমটা কিভাবে বের করলেন? অদম্য বলেছিলেন, পাইরোলিসিসটা ছিল আমার অফিসিয়াল পিএইচডির বিষয় সঞ্চয়ন। আমার থিসিস ছিল ওটা নিয়েই। আমি একা নই, আমার টিমে আরও কয়েকজন ছিল। আর মাশরুম ব্রিডিংটা ছিল আমার নিজস্ব রিসার্চ ইন্টারেস্ট। গাইডের কোনো সাহায্য না নিয়ে আমি একা ওটা নিয়ে কাজ করেছিলাম। সেজন্যই আমার ক্রেডিটটা এত বড়ভাবে দেখছে সবাই। সঞ্চয়ন মুগ্ধ দৃষ্টিতে তার গাইডের দিকে তাকিয়েছিল। কিন্তু সত্যিই কি অদম্য পালকে লোকে আর বেশি দিন জিনিয়াস বলে ভাববে? শিশুর মতো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে অদম্য নিজের খোলা টেরেসে গিয়ে দাঁড়ালেন। এক মুহূর্তের জন্য তার মনে হলো, আভা এখানে থাকলে কি তার সঙ্গে নিজের সমস্যা আলোচনা করে তিনি একটুও হালকা হতেন না? কথাটা মনে হওয়া মাত্র নস্যাৎ করে দিলেন সেই সম্ভাবনা। আভার মতো একটা অশিক্ষিত পাড়াগেয়ে মেয়ে এসবের কি বুঝবে? গরুর মতো নির্বোধ চোখ মেলে তাকিয়ে থাকবে আর কান্না জুড়বে। ঠিক এই সময়ই তার মনের ভেতর থেকে কেউ যেন স্পষ্ট বলে উঠল, আর লিলি থাকলে? লিলির নামটা মনে আসা মাত্র অদম্য ছটফটিয়ে উঠলেন।
নিজের অস্থির ভাবটা কাটাতে একটা সিগারেট ধরাতে গেলেন। অদ্ভুত ব্যাপার, নতুন লাইটারটা কিছুতেই জ্বলল না। 2 বার, 3 বার, 4 বার। ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে অদম্য সেটাকে ছুঁড়ে মারলেন টেরেস লাগোয়া কাচে। পলকের মধ্যে সেই বহুমূল্য কাজ ঝনঝন করে ভেঙে পড়ল। নিজের মাথার চুলগুলো টেনে ধরলেন অদম্য। কি করছেন তিনি? নিজের উপর নিয়ন্ত্রণ যে তিনি শত প্রতিকূলতাতেও হারান না। জীবনে অনেক কঠিন পরিস্থিতি এসেছে, মাথা ঠান্ডা রেখে সেখান থেকে বেরিয়ে এসেছেন অদম্য। কিন্তু আজ প্রাণপণে না চাইতেও তার মনে পড়ে গেল ধীমানের বলা সেদিনের কথাটা। লিলিত আর লিলি, আদম আর অদম্য, ইভ আর আভা, কি অদ্ভুত মিল, তাই না? অদম্য একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার জীবন দর্শনের কয়েকটা সুনির্দিষ্ট নীতি আছে। তার মধ্যে একটা হলো জীবনের অন্ধকার কোষ্ঠগুলোয় তিনি কখনোই উঁকি মারবেন না। কিন্তু আজ যেন তা পারছেন না, কিছুতেই পারছেন না বছর 17 আগে পিছিয়ে যাওয়া থেকে নিজেকে নিবৃত্ত করতে। না চাইতেও মন দুর্বার স্রোতের মতো চলে যাচ্ছে কলেজে প্রথম বর্ষে পড়ার সময় দেখা সেই ছোট কোকড়ানো চুলের শ্যামলা মেয়েটির দিকে। হ্যাঁ, লিলি, লিলি মৈত্র, অদম্য এবং ধীমানের কলেজ সহপাঠিনী। ধীমানের যদিও বিষয় ইংরেজি, অদম্য আর লিলির বিষয় এক, কেমিস্ট্রি। নিজের আবাল্য নারী বিদ্বেষের কারণে গ্র্যাজুয়েশনের প্রথম বছরে লিলিকে ঠিক করে চিনতেনও না অদম্য। ওই মুখ চেনা আর কি, মেয়েদের সঙ্গে আবার কি কথা বলবেন, কি জানে ওরা। কিন্তু প্রথম বর্ষের পরীক্ষায় কলেজ তো বটেই, গোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেমিস্ট্রি অনার্সে প্রথম হয়ে 1 বছরের মধ্যেই লিলি মৈত্র বিখ্যাত হয়ে উঠল। চিরজীবন স্কুলে প্রথম এবং চোখ ধাঁধানো রেজাল্ট করা ছাত্র অদম্যকে কলেজের মধ্যে 2য় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। ফুঁসে উঠল অদম্যর পুরুষালী ইগো। কিন্তু আড্ডা, বিনোদন সবকিছু বন্ধ করে দিয়ে দিন রাত এক করে গোটা বছরটা পরেও পরের বার যথারীতি 2য় স্থান, এবং লিলি আবারও ইউনিভার্সিটির মধ্যে সেরা। আলাপ হয়েছিল 3য় বর্ষে উঠে। অদম্য গিয়ে প্রথম কথা বলেছিলেন, হাসি খুশি। বাইরের কোনো মফস্বল থেকে পড়তে আসা লিলি স্বভাবসিদ্ধভাবে বাড়িয়ে দিয়েছিল বন্ধুত্বের হাত। তারপর কোথা থেকে কি হলো, লিলি প্রেমে পড়ল অদম্যর। অদম্য কি ভালোবেসেছিলেন লিলিকে? রাতের মিটমিট করে জ্বলা তারাগুলো মুহূর্তে বলে উঠল না, বাসিনি। চেয়েছিল মেয়েটার পরা ভুন্ডুল করতে। ঠিক তাই, অদম্য চেয়েছিল প্রেমের জালে ক্রমশ ফাঁসিয়ে লিলির রেজাল্ট খারাপ করাতে, যাতে চূড়ান্ত বর্ষের সেরা ছাত্র হিসেবে তারই নাম থাকে। লিলি মেসে থাকত, সময়ে ক্লাস করত, সময়ে চলে যেত মেসের ঘরে। সেখানে নিজের জন্য রান্না বান্না কাচাকুচি সবই তাকে নিজের হাতে করতে হতো। তাই একটুও সময় অপচয় করত না সে। প্রথম আলাপেই একথা জানিয়েছিল অদম্যকে। অদম্য প্ল্যান করলেন মেয়েটার মেসে ঢোকার সময়টাই এত দেরি করিয়ে দিতে হবে যে ঘরে ফিরে কাজকর্ম সামলে সে আর একটুও পড়ার সময় না পায়। অদম্যর কোনো অসুবিধে নেই, তাকে বাড়িতে জলের গ্লাসটা পর্যন্ত এগিয়ে দেওয়া হয়, পড়াশোনা ঠিকঠাক হয়ে যাবে। তেমনই হলো। প্রতিদিনই ক্লাস শেষে অদম্য আর লিলি ঘুরে বেড়াতে লাগলো শহরের এদিক থেকে ওদিকে। কোনোদিন ভিক্টোরিয়া তো কোনোদিন প্রিন্সেপ ঘাট। সদ্য তরুণী লিলির মনে তখন প্রেমের রঙিন বুদবুদের ছোঁয়া। অদম্যর সামান্য প্রেম প্রেম চাহনি আলগা হাত ধরাতেই সে কাঁদ। প্রেমিকের পকেটে কোনোদিন গুজে দিচ্ছে নিজের স্কলারশিপের টাকা, কোনোদিন দিচ্ছে নিজের সযত্নে বানানো পড়ার নোট। এত কিছু করে অদম্য সফল হলেন ঠিকই, কিন্তু প্রায় কান ঘেঁষে বেরিয়ে এলেন। তিনি প্রথম হলেন, লিলি দ্বিতীয়, আর মাত্র 5 নম্বরের জন্য। লিলি সেদিন প্রেমিকের সাফল্যের আনন্দে আত্মহারা, কিন্তু অদম্য কিছুতেই স্বস্তি পাচ্ছেন না। কি একটা পোকা যেন তার ভেতরটাকে খুবলে খাচ্ছে।
এইভাবেই শেষ হলো এমএসসির 2 বছর। সেখানে অদম্য প্রথম বছরে টেক্কা দিলেও পরের বছরে আবার লিলি শীর্ষস্থানে। দাঁতে দাঁত চাপেন অদম্য। শুধু নিজের বিষয় নয়, লিলির সব বিষয়ে দারুণ জানা। সে যেমন সহজভাবে মিশতে পারে মানুষের সঙ্গে, তেমনি ইতিহাস থেকে ভূগোল, রাজনীতি থেকে খেলা, সব ব্যাপারেই ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারে। সাংস্কৃতিক দিকেও সে পিছিয়ে নেই। কলেজে সে ছিল কালচারাল সেক্রেটারি, আবার বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টেও তাই। লিলি যেন একটা নক্ষত্র, তার আলোয় আলোকিত হয়ে মামুলি একটা গ্রহের মতো বিচরণ করেন অদম্য। এভাবেই সময় কাটে। এমএসসির পর শুরু হলো পিএইচডি, একই গাইডের অধীনে, একই টিমে। ততদিনে অদম্যর মুখোশ খসে পড়েছে। ছোটখাটো বিষয়ে তখন তীব্র কথার আঘাতে শ্লেষের বানে জর্জরিত হতে হচ্ছে লিলিকে। লিলি আহত হচ্ছে। এতদিনের প্রেমিকের এমন ব্যবহারে রক্তাক্ত হচ্ছে সে। কিন্তু ফিনিক্স পাখির মতো উঠে এসে আবার আঁকড়ে ধরছে অদম্যকে। সে ছাড়া যে এই শহরে তার কেউ নেই। লিলি যত ঝেড়ে ফেলে দিচ্ছে অপমান, অদম্য তত হিংস্রভাবে আক্রমণ করছেন তাকে। পাণ্ডিত্যে বুদ্ধিতে লিলির নখের যোগ্য নন জেনেও প্রকাশ্যে বন্ধু মহলে বা যেখানে সেখানে বিদ্রূপ করছেন তাকে। উপহাস করছেন মেয়েদের অপদার্থতা নিয়ে। ওদিকে আড়ালে নির্বিকারে ভাগ বসাচ্ছেন লিলির স্টাইপেন্ডের টাকায়, কিংবা বেমালম নিয়ে নিচ্ছেন দামি সব বই। আজ এত বছর পর গোটা পর্যায়টার স্মৃতি রোমন্থন করে চমকে উঠলেন অদম্য। তার মতো একজন নারী বিদ্বেষী পরশ্রী কাতরকে লিলি ভালোবেসেছিল কেন? কে জানে কেন? প্রেমে তো লোকে কারণ কার্য ছাড়াই পড়ে, অদম্যর মতো অঙ্ক কষে নয়। লিলি যেদিন আত্মহত্যা করেছিল, অদম্য সেদিন ব্যস্ত ছিলেন বন্ধু মহলে কলার উড়াতে। তার পোস্টাউলটি অপসিস মাইক্রোস্পোরা মাশরুমের আবিষ্কার সংক্রান্ত পেপারটা 2 দিন আগেই প্রকাশিত হয়েছিল বিশ্বের প্রথম সারির এক রিসার্চ জার্নালে। যে জার্নালে তাবর তাবর বিজ্ঞানীদের একটা পেপার ছাপা হলে হইচই পড়ে যায়, সেখানে একজন তরুণ গবেষকের এমন দুর্দান্ত আবিষ্কারের কথা ছাপা হতে উল্কার গতিতে হিরো বনে গিয়েছিলেন অদম্য। 7 বছর হতে চলল লিলি চলে গিয়েছে। এই 7 বছরে আমূল বদলে গিয়েছে অদম্যর জীবন। ওই গবেষণাপত্রের জোরে একরকম যেচে তাকে চাকরি দিয়েছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ গবেষণা সংস্থা। এই 7 বছরের প্রায় প্রতিটা দিন অদম্য ব্যস্ত থেকেছেন নিজের সন্তান সম সেই মাশরুমকে যতটা সম্ভব বেশি মূল্যে বিক্রির জন্য দর কষতে। সজোরে মোবাইল ফোন বেজে উঠতেই অদম্য চমকে উঠলেন। অতীত থেকে যেন মুহূর্তে ফিরে এলেন বাস্তবে। ঘরে গিয়ে ফোন রিসিভ করলেন। ওই প্রান্তে ধীমান। ঘুমাচ্ছিলি? না, বল। আজকেও হয়েছে নাকি? অদম্য একটু থামলেন, তারপর বললেন, হয়েছে। ধীমান এবার চুপ করে গেলেন। কিছুক্ষণ পর বললেন, একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করে তোকে ফোন করছি। বল। ক্লান্ত স্বরে বললেন অদম্য। তার জীবনে অদ্ভুত ব্যাপার এখন এত ঘন ঘন ঘটে চলেছে যে তিনি পরিশ্রান্ত হয়ে পড়ছেন। সেদিন সাইকোলজিস্ট মেয়েটা ইহুদিদের প্রাচীন গ্রন্থ জোহারে ইনকিউবাস সাকিউবাসের কথা রয়েছে বলেছিল, মনে আছে? হ্যাঁ, আছে। সেসব নিয়ে রাতের খাওয়া সেরে একটু নাড়াঘাটা করছিলাম। সেখানে কি ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম জানিস? কি? পৃথিবীর প্রথম সাকিউবাস কে ছিল বলতো? সাপের বাঁশির মতো ফিসফিস করে বলল ধীমান। আদমের প্রথম বউ লিলিথ। ঈশ্বর তাকে নির্বাসিত করার পর সে সাকিউবাস হয়ে যায়। অদম্যর মাথা ঝিমঝিম করে উঠল। মনে হলো উল্টে পড়ে যাবেন মেঝেতে। কোনো ক্রমে বললেন, তো? ধীমান আবার চাপা গলায় বললেন, তোর চোখে পড়ছে না এতগুলো মিল? ফোনটা কখন কেটে গিয়েছে বা আদৌ কেটেছে কিনা খেয়াল করেননি অদম্য। ততক্ষণে তিনি টলতে টলতে বসে পড়েছেন বিছানায়। মাথায় ঘুরছে ধীমানের কথাগুলো। লিলিথ, আদমের প্রথম স্ত্রীর বুদ্ধি ও শক্তি 2 ছিল আদমের চেয়ে বেশি। লিলিও তো তাই ছিল। লিলিথ দাবি করেছিল বিছানাতেও সে থাকবে স্বামীর উপরে।
বিদ্যুৎ চমকের মতো অদম্যর মনে হলো যে অদৃশ্য কুহুকিনীর সঙ্গে তিনি ইচ্ছার বিরুদ্ধে রাতের পর রাত যৌনাচারে লিপ্ত হচ্ছেন, একটি দিনের জন্য সে অদম্যর নিচে থাকেনি। প্রতিবার রাশ রেখেছে নিজের হাতে, অদম্যকে উঠবস করিয়েছে নিজের ইচ্ছা মতো। বিদ্যুৎ চমকের মতো তার মনে পড়ে গেল কয়েকদিন আগের একটা কথা, যেদিন বাড়িতে আভারা এসেছিল। তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। জ্ঞান ফিরে আসার মুহূর্তে শুনেছিলেন ছেলে বল্টু বলছে আরেকটু আগে তার ঘুম ভাঙলে তিনি লিলি মাসির সঙ্গে আলাপ করতে পারতেন। লিলি মাসি নাকি অনেকক্ষণ অপেক্ষা করে চলে গিয়েছে। অদম্য দরদর করে ঘামতে লাগলেন। কে এই লিলি মাসি? বল্টু তো কলকাতায় সেভাবে কাউকে চেনে না। অদম্য আবার চোখে অন্ধকার দেখছিলেন। বুঝতে পারছিলেন তিনি এখনই আবার অজ্ঞান হয়ে যাবেন। জ্ঞান হারানোর আগের মুহূর্তে তার মনে হলো লিলি কি প্রতিশোধ নিচ্ছে? একদিকে সে সাকিবাস হয়ে শেষ করছে অদম্যকে, অন্যদিকে কোনো এক অলৌকিক উপায়ে এসে হানা দিচ্ছে অদম্যর ফ্ল্যাটে। এভাবেই তিলে তিলে অদম্যকে শেষ করে মেটাচ্ছে নিজের প্রতিহিংসা। কিন্তু তা কিভাবে সম্ভব? লিলি তো মৃত। দুদিন পরের এক ভোর রাত, ধীমানের মোবাইল ফোনটা সশব্দে বেজে উঠল। ঘুম জড়ানো গলায় ফোনটা রিসিভ করলেন তিনি। বলো মিলি, এত সকালে? মিলি এক মুহূর্ত থেমে বলল, ধীমানদা, ডক্টর পাল যেন কোথায় চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, চলে গেছেন মানে? কোথায়? জানি না, ভাইকে একটা বড় ইমেল করে গিয়েছেন, সেটা আপনাকে ফরওয়ার্ড করেছি, চেক করে আমাকে ফোন করুন। ধীমান উল্কার গতিতে ফোনে মেল বক্স খোলেন। আঙুল ঘষে বারবার রিফ্রেশ করতে থাকেন নতুন ইমেলের আগমন সংবাদ পেতে। অবশেষে মেলটা দেখতে পান তিনি। দ্রুত চোখ বোলাতে থাকেন সেখানে। প্রিয় সঞ্চয়ন, তুমি ছাড়া সেভাবে কারোর সঙ্গে আমি দিনের এতটা সময় কাটাই না। তুমি ছাড়া আমার কাজের ক্ষেত্রটাও কেউ বিশদে বুঝবে না। তাই সব দিক বিবেচনা করে তোমাকেই লিখছি। আমার পদত্যাগপত্রটা আমি অফিসে ইমেল করে দিয়েছি। তুমি সেটা একটু দেখো, যাতে তাড়াতাড়ি প্রসেস হয়। তাহলে বকেয়া টাকা পয়সা আমার স্ত্রীর পেতে সুবিধা হবে। কোনো গৌরচন্দ্রিকা না করেই প্রথমে বলি, 7 বছর আগে আমি একটা চুরি করেছিলাম। আমাদের গবেষণার জগতে ইচ্ছে করে সাইটেশন এড়িয়ে যাওয়া বা ক্ষমতা বলে গাইডের নাম পেপারে ঢোকানোর মতো দুর্নীতি বিরল নয়, আকছার হয়ে থাকে। কিন্তু আমি যেটা করেছিলাম সেটাকে চুরি না বলে এক ধরনের ডাকাতি বলা চলে। কারণ তাতে গলা টিপে হত্যা করা হয়েছিল এক অসাধারণ মেধাকে। তার ফলে জীবন শেষ করে দিতে বাধ্য করা হয়েছিল এক মেধাবী গবেষককে, যে বেঁচে থাকলে আজ হয়তো আমাদের দেশ এক অনন্য সাধারণ বৈজ্ঞানিক পেত। পেস্টাউলটিওপসিস মাইক্রোস্পোরা নামক যে প্লাস্টিক খেকো মাশরুমটির জন্য আমার এত খ্যাতি, সেটা আমি আবিষ্কার করিনি, করেছিল আমারই সহ গবেষক লিলি মৈত্র। সে শুধুই আবার কো রিসার্চার ছিল না, আমাদের মধ্যে বহু দিনের প্রেমের সম্পর্কও ছিল। কিন্তু সেই প্রেম ছিল একেবারেই একতরফা। লিলি আমাকে তার মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, আর আমি অনেক রকম হিসেব কষে নিজের স্বার্থের জন্য তার সঙ্গে প্রেমের অভিনয় করেছিলাম। আমার দীর্ঘ 10 বছরের প্রেম পর্বে আমি কত রকম ভাবে তাকে ব্যবহার করেছি, তার থেকে অন্যায় সুবিধা নিয়েছি, ইচ্ছাকৃতভাবে তাকে বিপদে ফেলেছি, অপদস্থ করেছি। তা বলতে গেলে একটা
উপন্যাস হয়ে যাবে, তাই সেই বিশদে যাচ্ছি না। শেষের দিকে লিলি নিজেও বুঝতে পেরেছিল আমি তাকে কিভাবে সব দিক থেকে নিংড়ে নিচ্ছি, কিন্তু আমার প্রতি তার ভালোবাসা এতই তীব্র ছিল যে সে আমার থেকে সরে যাওয়া তো দূর, কোনো প্রতিবাদও করতে পারত না। তার ছিল ঈশ্বর প্রদত্ত মেধা। আমি কোনোভাবেই তার সঙ্গে পাল্লা দিতে পারতাম না, আর ততই আমার মনে জাকিয়ে বসত রাগ, হিংসা। মেয়েদের আমি চিরকাল বড় নিচু চোখে দেখে এসেছি, বরাবর চেয়েছি আমার জীবন সঙ্গিনী থাকবে আমার পায়ের তলায়, কিন্তু ক্রমশই উলটপুরাণ হয়ে যাচ্ছিল। একটা মেয়ের কাছে ক্রমাগত পরাজয়ের গ্লানি আমি আর নিতে পারছিলাম না। তাই আমাদের পিএইচডির বছরগুলোয় লিলি যখন সারা দিন রাত মুখ গুজে থাকতো মাইক্রোস্কোপে, কোনো মতে মেসে গিয়ে নাওয়া খাওয়া করেই আবার চলে আসতো ল্যাবে, আমার ততই কাজের প্রতি উৎসাহের থেকে বেশি হয়ে উঠছিল রাগ। তাই তার অমানসিক পরিশ্রম শেষে পিএইচডির ৬ষ্ঠ বছরে একদিন সে যখন আমাকে জানালো সে এক আশ্চর্য মাশরুম শঙ্করায়নের মাধ্যমে তৈরি করেছে যা গিলে ফেলবে প্লাস্টিক, আমি মনে মনে লাফিয়ে উঠলাম। বুঝে ফেললাম এই আমার সুবর্ণ সুযোগ। এতদিন যাই হয়ে আসুক না কেন, গোটা বিশ্বের আলো আমার মুখে ফেলার সম্ভবত এই শেষ সুযোগ। একে হাতছাড়া করা কিছুতেই যাবে না। এই একটা জিনিস আমার গোটা জীবনটাকেই পাল্টে দেবে। বিদেশি এক বিখ্যাত জার্নালের জন্য সে যখন গবেষণাপত্রটা পুরো তৈরি করে ফেলেছে, পাঠানোটুকু বাকি, খুব স্বাভাবিকভাবে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে পেপারটা একদিন পড়তে চাইলাম। আমি তার প্রেমিক। সে খুব নিশ্চিন্ত মনে আমার হাতে তুলে দিল তার সেই অমূল্য সম্পদ। এক ফোঁটাও অবিশ্বাস জাগেনি তার মনে। আমি এক রাতের মধ্যে সেটাকে নকল করে নিজের নামে পাঠিয়ে দিলাম। সাধারণত এ সমস্ত জার্নালে গবেষণাপত্র প্রকাশের জন্য রিসার্চ গাইডের রেকমেন্ডেশন প্রয়োজন হয়, কিন্তু জানাজানির ভয়ে আমি সেসবের ধার ধারলাম না। কারণ আমি জানতাম আবিষ্কারটি এতই যুগান্তকারী, রেকমেন্ডেশন না থাকলেও প্রকাশিত হবেই। লিলি অসাধারণ মেধাবিনী হলেও একটু অলস ছিল। গড়িমসি করে তার পেপারটা ডাকে পাঠানোর আগেই আমার নামে অবিকল ছাপা হয়ে গেল সেটা। ও প্রথমে গোটা ব্যাপারটা জানতে পেরে হতবুদ্ধি হয়ে গেল। ১.৫ বছর ধরে সে নর্মদা নদীর তীরের নানান অরণ্যে ঘুরে সংগ্রহ করেছিল বিভিন্ন ছত্রাক, যাদের সম্মিলিত পরীক্ষালব্ধ শঙ্করায়ন ওই পোস্টাউলোটিওপসিস মাইক্রোস্পোরা। এই জন্য সে কতদিন ঠিক মতো খায়নি, কোনো বিনোদনে যোগ দেয়নি। তার সেই অধ্যবসায়, পরিশ্রম এক লহমায় ধূলিসাৎ হয়ে গেল। নিজের প্রেমিকের থেকে এত বড় প্রবঞ্চনায় সে হতবাক হয়ে গিয়েছিল। ঘুণাক্ষরেও সে কল্পনা করতে পারেনি আমি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারি। কিন্তু সে আমাকে সরাসরি কিছু জিজ্ঞাসা করল না। জিজ্ঞাসা করার মতো অবশিষ্টই বা কি ছিল? আমি তখন নানা মিডিয়ায় নিজের কাজকে তুলে ধরতে ব্যস্ত। জার্নালে পেপারটা প্রকাশিত হওয়ার পর থেকেই প্রচার মাধ্যমের আকর্ষণ হয়ে উঠেছি আমি। কয়েকদিন পর বন্ধুদের আড্ডায় ফলাও করে বলছি আমার দীর্ঘ পরিশ্রম ও কাজের কথা। আমার এক পুরনো বন্ধু এসে খবর দিল, লিলি তার মেসের ঘরে আত্মহত্যা করেছে। আজ ভাবতে আশ্চর্য লাগছে, একজন মানুষের সঙ্গে অতগুলো বছর ঘনিষ্ঠভাবে মিশেও কথাটা শুনে আমার খুব একটা হেলদোল হলো না।
কিন্তু ভয় হলো খুব। বলা যায় না, লিলি যদি সুইসাইড নোটে লিখে যায় আমার চুরির কথা, পুলিশের ঝামেলায় তো ফাঁসবই, নিমেষের মধ্যে আমাকে খ্যাতির চূড়া থেকে নিচে ছুঁড়ে ফেলে দেবে মানুষ। কিন্তু না, লিলি তার প্রেমিককে কোনোভাবে অপদস্থ করে যায়নি। আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। এই জাতীয় এক বাক্যের রুটিন নোট লিখে বাঁচিয়ে দিয়ে গিয়েছিল আমায়। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। পথের কাঁটা দূর হতে নির্দ্বিধায় প্রচার করতে শুরু করেছিলাম নিজের কাজের। এতক্ষণে নিশ্চয়ই আমার প্রতি তোমার ঘৃণা উতলে উঠছে, তাই না সঞ্চয়ন? ভাবছ এত নীচ প্রকৃতির একজন মানুষ কিনা তোমার পিএইচডির গাইড? কি জানো, আমাদের সমাজ কাঠামোয় বহুদিন বহুভাবে মেয়েদের দমিয়ে রাখা হয়েছিল। পড়াশুনো শিখলে অকাল বৈধব্য, গৌরীদান, এমন নানা কুসংস্কার। কত লক্ষ মেয়ে যে এইভাবে ঘরের অন্ধকারে শেষ করে দিয়েছে তাদের জীবন। তাদের মধ্যে কারোর হয়তো অসাধারণ মেধা ছিল, সে তা জানতেই পারেনি। কারোর হয়তো ছিল জন্মগত আকার হাত, সে প্রতিভা স্ফুরিত হওয়ার সুযোগই পায়নি। এভাবেই কত প্রতিভাকে নষ্ট করেছে এই পুরুষতান্ত্রিক সমাজ। আমাদের দেশের মেয়েরা ঠিকঠাক লেখাপড়া শিখতে শুরু করেছে বড়জোর 100 বছর হলো, অথচ দেখো এখনই সব ক্ষেত্রে তারা পাল্লা দিচ্ছে ছেলেদের সঙ্গে। সংসার সামলে, সন্তান সামলে তারা আজ কেউ ডাক্তার, কেউ পাইলট, কেউ অধ্যাপক। কিন্তু আমাদের মতো কিছু পুরুষ এখনো তা সহ্য করতে পারে না। নিজের ব্যর্থতা, নিজের অযোগ্যতার চেয়ে তাদের কাছে তখন বড় হয়ে ওঠে পুরুষ হওয়ার যাত্রাভিমান। একটা মেয়ে যে নিজেরই যোগ্যতায় আমার চেয়ে উপরে, সেই সহজ সত্যটা হজম করতে কষ্ট হয় আমাদের। তখন নানা পথে টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা করা হয় মেয়েটিকে, কখনো ভালোবাসার দোহাই দিয়ে, কখনো অন্য ক্ষতি করে। সেই জঘন্য কাজের এতদিন পর লিলি আমার চোখে আঙুল দিয়ে সেই শিক্ষা দিয়েছে। কিভাবে তার নাইবা বললাম। আমার এই ইমেলটা আমি তোমার পাশাপাশি আমার উকিলকেও পাঠালাম। আমি সজ্ঞানে স্বীকার করে যাচ্ছি, পোস্টাউলোটিওপসিস মাইক্রোস্পোরা আমার আবিষ্কার নয়। ওই মাশরুম আবিষ্কার করেছিল প্রয়াত গবেষক লিলি মৈত্র। গবেষণাপত্রটিও তারই লেখা। নিজের পিএইচডি ডিগ্রি পাওয়ার আগেই সে আত্মহত্যা করে। মাশরুমটার পেটেন্ট নেওয়ার জন্য আমেরিকার যে কোম্পানির সঙ্গে আমার চুক্তির কথা ছিল তাও আমি প্রত্যাহার করছি। আমার উকিলকে অনুরোধ করব তিনি যেন উদ্যোগ নিয়ে লিলি মৈত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তারাই এই সত্যের প্রকৃত মালিক। আমি কোথায় যাচ্ছি জানাতে চাই না, আমার খোঁজও করো না। আমার শরীরটা জীবন্ত থাকবে কি থাকবে না তা জানি না, তবে স্বার্থান্বেষী নারী বিদ্বেষী ডক্টর অদম্য পাল আর ফিরবে না, সেই নিশ্চয়তা দিতে পারি। ভালো থেকো। ধীমান একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর ফোন করলেন মিলিকে। মৃদু কণ্ঠে বললেন, হ্যালো। হ্যাঁ মিলি, মেইলটা পড়লাম। মিলি বলল, উনি যে এইভাবে সব ছেড়ে ছুড়ে চলে যাবেন সেটা আন্দাজ করিনি ধীমানদা। ওর মতো স্বার্থপর মানুষ যে শেষমেশ সব স্বীকার করবেন। স্বীকার করতে বাধ্য হয়েছে বলেই করেছে। ধীমান বললেন, আমি অদম্যকে চিনি আজ 20 বছরেরও বেশি। নিজেরটা ছাড়া সে কিছুই বোঝে না। লিলি যে কি ভালোবাসতো ওকে তা আমি কলেজ জীবন থেকে দেখছি।
আমিও জানি সেটা। মিলি আস্তে করে বলল, যদিও আমি তখন অনেক ছোট, ভাই তো সবে স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু মনে আছে দিদি বাড়ি এসে দুজনের জন্য অ্যাসাইনমেন্ট করত। অদম্য পাল নিজের সব কাজ দিদিকে দিয়েই করাতেন। কি জানো মিলি, অদম্যর এই অসুস্থ স্বার্থপরতার জন্যই ওকে এই শিক্ষাটা দেওয়া দরকার ছিল। ওর মনে নিজের স্ত্রী পুত্রের জন্য পর্যন্ত কোনো জায়গা নেই। বিয়েটাও ও করেছে হিসেব কষে। ওর শাস্তি পাওয়া খুবই জরুরি ছিল। আমার মনে এই নিয়ে রাগ তো ছিলই, তাই তুমি আর তোমার ভাই সঞ্চয়ন এসে যখন পুরো ব্যাপারটা বললে, আমি এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম। মিলির গলা ধরে আসছিল। আপনি জানেন না ধীমানদা, ভাই জানতো ওর রিসার্চ গাইড কালিমা লিপ্ত হলে সেটা পরে ওর ক্যারিয়ারে প্রভাব ফেলবে। তবু আজকের দিনটা দেখার জন্য ডক্টর পালের আন্ডারে পিএইচডি করতে ঢুকেছিল। ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়েছিল ডক্টর পালের, যাতে সময়ে অসময়ে সে যেতে পারে ফাঁকা ফ্ল্যাটে। দেখো, শীঘ্রই ওর উকিল তোমাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করবেন। ধীমান একটা দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু এতদিন ধরে যে হ্যালুসিনেট করার ঔষধ ওকে খাওয়ানো হলো, এতে ওর কোনো ক্ষতি হবে না তো? না, সাম্যতা সেভাবেই বলেছিল। রোজ তো খাওয়ানো হয়নি, সব মিলিয়ে ৬-৭ বার। ধীমান বললেন, আচ্ছা, ডক্টর চট্টরাজ কি শুধু এই কারণেই সঞ্জীবনী নার্সিং হোমে বসেন যে তিনি প্রথম জীবনে ওখানে নিজের কর্মজীবন শুরু করেছিলেন? না, দিদি তো ওই চত্বরেই মেসে থাকতো। দড়ি কেটে নিচে নামানোর পরও সামান্য কিছুক্ষণ প্রাণ ছিল ওর দেহে। তখনও সঞ্জীবনীতেই তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয়েছিল। তখন সাম্যদা সাধারণ এমবিবিএস, ওখানে রেসিডেন্ট ডাক্তার। ওর চোখের সামনেই মারা যায় দিদি, সেটাও সহ্য করতে পারে। ধীমান ফোনটা রাখার পর কিছুক্ষণ দুহাত দিয়ে মুখ ঢেকে বসে রইলেন। তিনি আজ আর স্কুলে যাবেন না। মনটা একেবারেই ভালো লাগছে না, কেমন একটা অস্বস্তি হচ্ছে। অদম্য তার ছোটবেলার বন্ধু, ক্লাস 5 থেকে একসঙ্গে পড়েছেন দুজনে। অদম্য যত খারাপ মানুষই হোক, ধীমানকে সে বন্ধুই ভাবত। তিনি নিজে কি ঠিক করলেন? মুহূর্তে মনের ভেতর থেকে কেউ যেন বলে উঠল, অদম্য যা করেছিল তাতে ওর এই শাস্তি প্রাপ্য ছিল। লিলির কি দোষ ছিল যে ওকে হতাশার চূড়ায় উঠে অকালে চলে যেতে হলো? কিন্তু তবু ধীমানের মনের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে কেন? লিলি, মিলি আর সঞ্চয়ন 3 ভাই বোন। তাদের বাড়ি ছিল দূরের এক মফস্বলে। লিলি ছোট 2 ভাই বোনের চেয়ে ছিল বেশ খানিকটা বড়। নিম্নবিত্ত পরিবারের মেয়ে, মেধার জোরে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে উচ্চ মাধ্যমিকের পর পড়তে এসেছিল কলকাতায়। গ্রামে লিলিদের প্রতিবেশী সাম্য ছিল লিলিরই সমবয়সী। ছোট থেকে একসাথে খেলাধুলো, পড়ালেখায় সাম্যর মনে কখন যে লিলির জন্য একটা বিশেষ স্থান তৈরি হয়েছিল তা লিলি বুঝতেও পারেনি। সাম্য ডাক্তারি পড়তে চলে গিয়েছিল বর্ধমানে, আর লিলি এসেছিল কলকাতায়। সাময়িক হারিয়ে গিয়েছিল যোগসূত্র, কিন্তু সাম্য ভোলেনি তার ছোটবেলার প্রেমকে। লিলি যখন গবেষণা করছে, সাম্য তখন তরুণ ডাক্তার। অদম্যর ক্রমাগত দুর্ব্যবহারে অবসাদগ্রস্ত লিলির দেশের বাড়িতে গিয়ে নতুন করে বন্ধুত্ব হয়েছিল সাম্যর সঙ্গে। সাম্য শুনেছিল কিভাবে নিজের সবটুকু দিয়ে গবেষণায় ডুবে রয়েছে লিলি। জেনেছিল লিলির স্বপ্ন এমন এক মাশরুম ব্রিড করা যার খাদ্যই হবে পলিইউরিথিন, পলিইথিলিন, পলিপ্রোপিলিনের মতো প্লাস্টিক। জঞ্জাল মুক্ত হবে বিশ্ব। লিলির হঠাৎ চলে যাওয়া আর একই সঙ্গে ওই বিষয়ে অদম্যর গবেষণার খ্যাতি লাভ 2-2 4 করতে অসুবিধা হয়নি সাম্যর। প্রকৃত বন্ধুর মতো লিলির পরিবারের পাশে দাঁড়িয়েছিল সে। ক্ষোভে, রাগে প্রতিজ্ঞা করেছিল বদলা নেওয়ার।
সঙ্গে নিয়েছিল লিলির ভাই বোন মিলি আর সঞ্চয়নকে। মিলির সাইকোলজি পড়া বা সঞ্চয়নের কেমিস্ট্রি সব তারই পরামর্শে। মিলিকে নিজে সহকারী সাইকোলজিস্ট করে নিয়ে ঝোঁকেছিল এক দুর্দান্ত প্ল্যান, এলএসডি, পুরো নাম লিসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড। এক ধরনের ড্রাগ যা শরীরে প্রবেশের কয়েক ঘন্টার মধ্যে মানুষকে প্রবেশ করাবে এক স্বপ্নের জগতে। 60-এর দশকে এই ড্রাগ তোলপাড় ফেলে দিয়েছিল পশ্চিমী দেশগুলোয়। হিপিদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছিল। তারপর মার্কিন মুলুকে নিষিদ্ধ হয়ে যায় এলএসডি। অধিকাংশ দেশে এই ড্রাগ নিষিদ্ধ হলেও পর্তুগাল, মেক্সিকোর মতো কিছু দেশে আজও একটু চেষ্টা চরিত্র করলেই পাওয়া যায় এই সর্বনাশা ড্রাগ। ডক্টর সাম্য চট্টরাজের মতো দেশের প্রথম সারির সাইকিয়াট্রিস্টকে তাই সেটা জোগাড় করতে খুব বেশি বেগ পেতে হয়নি। অদম্য যে ডায়াবেটিসের রোগী নিয়ম করে দিনে 2 বার ইনসুলিনের ইঞ্জেকশন দিতে হয় তাকে, সেই তথ্য ধীমান বলার আগেই সঞ্চয়ন জেনে নিয়েছিল। তারপর নানা অজুহাতে স্যারের বাড়ি গিয়ে ইনসুলিনের অ্যাম্পিলগুলোর মধ্যে কয়েকটা বদলে দেওয়াটা ওর কাছে তেমন কোনো ব্যাপার ছিল না। তবে অদম্যর আতঙ্ক বাড়ানোর জন্য তার ছেলেকে পাসওয়ার্ড বলে দিয়ে ঘুমন্ত বাবার ছবি তোলার কাজ কিংবা অদেখা লিলিমাসির কথা বলে বাবাকে ভয় পাইয়ে দিতে রাজি করানোর ভার নিতে হয়েছিল ধীমানকেই। বল্টু বাবার মতোই বুদ্ধিমান, সুন্দরভাবে করেছিল দুটো কাজই। শুধু ধীমানকে খরচ করতে হয়েছিল অনেকগুলো চকোলেট। ধীমানকে পালন করতে হয়েছিল পৌরাণিক লিলিথের গল্প থেকে লিলির প্রসঙ্গ এনে অদম্যর মনে ভয় ঢুকিয়ে দেওয়ার দায়িত্বটাও। অদম্য কোথায় চলে গেলেন ধীমান তা জানে না। তবে যদি সত্যিই তার মনে অনুশোচনা বোধ আসে, তার চলে যাওয়া উচিত বীরভূমের সেই প্রত্যন্ত গ্রামে, যেখানে বিয়ের পর থেকে অপমানিত অবহেলিত জীবন কাটাচ্ছে তার স্ত্রী পুত্রকে নিয়ে ভালোবাসায় শুরু করা উচিত তার নতুন জীবন। সবই তো হলো, কিন্তু কোথাও যেন একটা খটকা থেকে যাচ্ছে। কি সেই সংশয়, তা কিছুতেই বুঝতে পারছেন না ধীমান। ছটফটিয়ে ওঠেন তিনি। অন্যমনস্ক হয়ে সামনে পড়ে থাকা বইটা খোলেন। সত্যি, শুধু ঘটনাক্রমেই নয়, প্রত্যেকের নামেও কি অদ্ভুত সমাপতন। প্রকৃতি যেন ঠিক করেই রেখেছিল এভাবেই প্রতিশোধ নেবে সে। এভাবেই প্লাস্টিক খেকো মাশরুমের আবিষ্কারক হিসেবে বিজ্ঞানের ইতিহাসে গবেষক লিলি মৈত্রের নাম খোদাই করবে সে। বইয়ের পৃষ্ঠায় চোখ বোলাতে বোলাতে আরেক জায়গায় এসে চোখটা স্থির হয়ে যায় তার। হিব্রু বাইবেলের সবচেয়ে বিতর্কিত চরিত্র লিলিথ আদমকে ছেড়ে সাকিউবাস হয়েছিল ঠিকই, কিন্তু তারপর চলে গিয়েছিল সামায়েলের কাছে। আর এখানে লিলি পায়নি তার সাম্যকে। হয়তো বেঁচে থাকলে সে সাম্যর সঙ্গে নতুন জীবন শুরু করত, কিন্তু সেই সুযোগই আসেনি তার স্বল্পায়ু জীবনে। বিদ্যুৎ চমকের মতো হঠাৎ একটা ছোট ঘটনা মনে পড়ে যায় ধীমানের। মনের মধ্যের অস্বস্তিটা মুহূর্তে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে তার চোখের সামনে। মিলি যেদিন চেম্বারে অদম্যকে জিজ্ঞেস করেছিল তার দেহে ওই বিদেহীর সঙ্গে সঙ্গমের জন্য কোনো আঁচড় বা দাগ আছে কিনা, অদম্য একরকম দুর্ব্যবহার করে উঠে এসেছিলেন চেয়ার থেকে, কিন্তু গাড়িতে উঠে ঘাড়ের কাছে দেখিয়েছিলেন একজোড়া দাঁত ফোটানোর স্পষ্ট দাগ। চাপা গলায় বলেছিলেন, ইচ্ছে করে এটার কথা বললাম না, মেয়েটা আরো উল্টো পাল্টা বকবে। তখন অতটা তলিয়ে ভাবেননি তিনি, কিন্তু আজ মনে পড়তেই গাটা শিরশির করে উঠল ধীমানের। 7 বছর আগে আত্মহত্যা করা লিলিকে তো ফিরিয়ে আনা নাটক সাজিয়েছিলেন তিনি, মিলি, সঞ্চয়ন আর ডক্টর সাম্য চট্টরাজ মিলে। রাতের সেই শরীরী সঙ্গমও অদম্যর হ্যালুসিনেশন, কিন্তু ওই দাগ, হ্যালুসিনেশনের চোটে যদি ধরেও নেন অদম্যই তা নিজে করেছে, নিজে ওই জায়গায় দাঁত বসানো কিছুতেই সম্ভব নয়। তবে মেরুদণ্ড দিয়ে একটা বরফ স্রোত নেমে গেল ধীমানের। এলএসডি যতই সাংঘাতিক হোক,
অদম্য যে নিপুণভাবে সঙ্গমের বর্ণনা দিতেন, হ্যালুসিনেশনে কি সত্যিই অতটা বিশদ অভিজ্ঞতা হয়, নাকি নিজের প্রতারক প্রেমিককে শাস্তি দিতে কি সত্যিই লিলি হাজির হয়েছিল সাকিউবাস হয়ে? সবার সঙ্গে অলক্ষ্যে হাত মিলিয়ে সেও কি ঘুঁটি সাজিয়েছিল অদম্যর স্বীকারোক্তি আদায়ের জন্য? উত্তর পেলেন না ধীমান। কিন্তু শীতের সকালে এক ঝলক বরফ ঠান্ডা হাওয়ার দমক এসে কাঁপিয়ে দিয়ে গেল তার অন্তরাত্মাকে।